হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে যে 5 দিনের ডব্লিউপি এবং কনস্টেবলের একটা 5 দিনের অঙ্কের ক্র্যাশ কোর্স করাচ্ছি, যেখানে আমরা সম্পূর্ণ সিলেবাসটা আমরা তোমাদেরকে কিন্তু কমপ্লিট করাচ্ছি। অলরেডি আমাদের 3 দিনের ক্লাস হয়ে গেছে, আর 4 দিনের ক্লাস আজকে আমাদের চলছে, আর কাল আমাদের আর একটা ক্লাস হবে। তারপর আমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর এরপর আমরা তোমাদেরকে ওদিনই রাতের মধ্যে তোমাদেরকে যত প্রিভিয়াস ইয়ার্সের পেপারে যত অঙ্ক এসেছিলো সেগুলো আমরা তোমাদেরকে সলভ করিয়ে দেবো। তো আজকে আমরা যে চ্যাপ্টারগুলো করব, এর আগে অলরেডি 12টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি। তার ইম্পর্টেন্ট অঙ্ক আর এবং ট্রিক্সের মাধ্যমে কীভাবে সমাধান করতে পারো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো অংশীদারিত্ব, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, নৌকা ও স্রোত, মিশ্রণ আর বর্গমূল ও ঘনমূল, এই কটা চ্যাপ্টার নিয়ে আমরা ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই। আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটার দিকে আমরা চলে যাব। তো প্রত্যেকে যারা ভিডিওগুলো দেখার জন্য দেখো, আমরা এখানে লিঙ্ক দিয়ে দেবো। যখন পিডিএফ ডাউনলোড করবে, ডাইরেক্ট পিডিএফের উপরেও তোমরা ক্লিক করে আমাদের যে সরল সুদ বা যে কোনো কিছুর উপর ক্লিক করে তোমরা ডাইরেক্ট সেই প্রশ্নগুলোর সমাধান দেখতে পারো। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী রয়েছে সেটা আমরা দেখে নিই। তো আজকে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ 13 নম্বর যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে, সেই 13 নম্বর চ্যাপ্টারটা হলো অংশীদারিত্ব। এই 13 নম্বর চ্যাপ্টারে আজকে আমরা অংশীদারিত্ব থেকে বা পার্টনারশিপ থেকে কীভাবে অঙ্কগুলো ইজিলি করতে পারো সেগুলো তোমরা দেখে নেবে। আর পিডিএফ ডাউনলোড করার পর ডাইরেক্ট তোমরা এই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট আমাদের কিন্তু এই ভিডিওগুলোকেও ইউটিউবে দেখতে পারো। যারা পিডিএফ লিঙ্ক ডাউনলোড করবে ডাইরেক্ট এখানে ক্লিক করেও তোমরা আমাদের ভিডিওগুলোকে দেখতে পারবে। তো চলো, আর যখন আমাদের সাথে যদি এখনও তোমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই হয়ে নাও। তোমরা টেলিগ্রামে সমস্ত পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে, এবং আমাদের যে অঙ্কের লিঙ্ক সমস্ত কিছু তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা চলে যাই আজকে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে তার দিকে। কী দেওয়া রয়েছে? পি অংশীদারিত্ব বা পার্টনারশিপের ফার্স্ট প্রশ্ন, যে পি এবং কিউ যথাক্রমে 85,000 টাকা এবং 15,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 2 বছর শেষে প্রাপ্ত লভ্যাংশ কী অনুপাতে ভাগ করা হবে? দেখো, আমরা কি বলা হয়েছে, এক হলো আমাদের পি রয়েছে আর একজন রয়েছে আমাদের কিউ। তো পি কত টাকা দিয়েছে? বলছে পি দিয়েছে হলো 85,000 টাকা, আর কিউ দিয়েছে 15,000 টাকা। এবার দেখো, বলা হয়েছে বছর শেষে একটা লাভ হচ্ছে, লাভের লভ্যাংশটাকে তারা কী অনুপাতে ভাগ করবে? তাহলে আমরা কি বলতে পারি, যে বেশি টাকা দিয়েছে সে বেশি ভাগ নেবে, আর যে কম টাকা দিয়েছে সে কম ভাগ নেবে। তাহলে কী অনুপাতে নেবে? যে যত টাকা দিয়েছে সেই অনুপাতে নেবে। তাহলে আমরা কি বলতে পারি, লাভটা কী অনুপাতে দেবে? তারা যেই অনুপাতে তারা টাকাটা ওইখানে আমাদের কি করেছে, টাকাগুলো তারা ওইখানে ওই ব্যবসায় খাটিয়েছে, সেই অনুযায়ী তারা কিন্তু বিনিয়োগ করেছে, সেই অনুযায়ী তারা কী হবে, লভ্যাংশ পাবে। তাহলে লভ্যাংশ কী অনুপাতে পাবে? 85,000:15,000। এবার এটাকে কেটে দাও, 3টে শূন্য কেটে দিলে 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা আমাদের 17। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে অ্যান্সার আমাদের কী আসবে? 2 বছর শেষে প্রাপ্ত লভ্যাংশ কী অনুপাতে তারা বিভক্ত করবে? তারা হলো 17:3 এই অনুপাতে বিভক্ত করবে। অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? কোনোটি নয়, এটা হয়ে গেল। বুঝতে পেরেছ? 85 আর আমাদের কত রয়েছে? 15,000। তাহলে কী অনুপাতে বিভক্ত করবে? 17 আমাদের 5 কত? 85 হলো, আর 3 5 15, 17:3 হিসাবে অনুপাতে আমাদের কি করবে, এটা তারা ব্যবহার করবে। ঠিক আছে? তো চলো আমরা চলে যাই, এরপরে আমাদের প্রশ্ন কী রয়েছে সেটার দিকে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে পি কিউ আর যথাক্রমে 45,000 আর 70,000 ও 90,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 2 বছর শেষে তারা 1,64,000 টাকা লাভ করলো। লভ্যাংশ কিউ এর ভাগ কত হবে? তাহলে আমরা কি বলেছি, পি কিউ আর তিনজনে টাকা খাটিয়েছে। কি হিসাবে টাকা খাটিয়েছে? পি হলো 45,000 টাকা, কিউ হলো 70,000 টাকা, আর হলো 90,000 টাকা। তাহলে কি অনুপাতে তারা পাবে? তারা যেই অনুযায়ী টাকা করেছে, সেই অনুযায়ী বিনিয়োগ করেছে, সেই অনুযায়ী তারা টাকা পাবে। তাহলে অনুপাত যখন করলাম, কী হলো, 0 কেটে দাও, এটা কি 70,000 আছে না? এটা 70,000, অর্থাৎ 3টে কেটে দাও, আর এখানেও 3টে কেটে দাও। 5 দিয়ে কাটলে এটা 5 দিয়ে কাটলে 9 হয়ে যায়, আর এটা 5 দিয়ে কাটলে 14 হয়ে যায়, আর এটা 5 দিয়ে কাটলে 18 হয়ে যায়। অর্থাৎ অনুপাতটা কী হলো, 9:14:18। ঠিক আছে? এই অনুপাতে তারা কি হবে,
লভ্যাংশটা তাদের মধ্যে ভাগ হবে। তাহলে টোটাল টাকাটা কত আমাদের অনুযায়ী, দেখো আমরা যদি অনুপাতের দিকে তাকাই তাহলে হলো আমাদের অনুযায়ী টোটাল কত টাকা হচ্ছে, 9 আর 14 কত, 23 আর 18 আমাদের 31, টোটাল হলো কত হচ্ছে আমাদের 31। তাহলে 31-এর ভ্যালু টোটাল হলো 31, লভ্যাংশ হলো টোটাল 31 অংশ। 31 অংশের মান দেওয়া রয়েছে কত, 1,64,000। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, একের ভ্যালু হয়ে যাবে কত, 4 বার যায়, একের ভ্যালু হয়ে যাবে 400। তাহলে একের ভ্যালু কত হয়ে গেল, একের ভ্যালু 400। এখন বলা হয়েছে কি, বলা হয়েছে তাহলে কিউ কত টাকা পাবে, তাহলে কিউ এর মান কত, 14। তাহলে 14-র ভ্যালু কত হয়ে যাবে, 14-র ভ্যালু হয়ে যাবে 14 গুণ 400 অর্থাৎ 5600 টাকা, অর্থাৎ 5600, সরি এটা 1,64,000 মানে 4000 হবে, হ্যাঁ এগুলো 4000 আর এটা তাহলে 56,000 টাকা। তাহলে আমরা কি বলতে পারি কিউ কত টাকা পাবে, 56,000 টাকা কিউ পাবে। বুঝতে পেরেছো? তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো আমরা এইগুলো তোমাদেরকে অনুপাত সমানুপাতের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রশ্ন সমাধান করিয়েছিলাম। যারা দেখেছো আমাদের অনুপাত সমানুপাতের চ্যাপ্টার তাদেরও এই ধরনের প্রশ্ন কোনো রকম প্রবলেম হবে না। তো চলো দেখে নিই কী দেওয়া রয়েছে। আমাদের থার্ড কোয়েশ্চেন, যে দুই বন্ধু একটি ব্যবসায় 1500 টাকা ও 2500 টাকা বিনিয়োগ করলো, তারা 800 টাকা লাভ করলো। লাভের অর্ধেক দুজনের মধ্যে সমানভাগে ভাগ করা হলো আর বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ করা হলো, প্রত্যেকে কত টাকা পেল। তাই দু বন্ধু, আমি যদি বলি একজন বন্ধু এ আর একজন বন্ধু বি, তাহলে টাকা কত অনুপাতে কত টাকা খাটিয়েছে, এ হলো 1500 টাকা, বি হলো 2500 টাকা তারা খাটিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, কি অনুপাতে তারা পাবে, এই দুটো যদি আমরা অনুপাত বের করি তাহলে অনুপাত কত হয়ে যায়, আমাদের দুটো শূন্য কেটে দাও, আর এটা 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 আর এটা 5 দিয়ে কাটলে 5 চলে আসে, অর্থাৎ 3:5 এই অনুপাতে তারা কি হবে, টাকাটা দুজনের মধ্যে ভাগ পাবে। এবার আমাদের কি বলা হয়েছে, যে তারা বছর শেষে তারা কতটা লাভ করেছে, তারা বছর শেষে লাভ করেছে হলো 800 টাকা। তাহলে আমি কি বলতে পারি, যদি 800 টাকা লাভ করে, এখন কি বলেছে যে প্রথমে কি করলো, 800 টাকার মধ্যে দিয়ে প্রথমে দুজনে অর্ধেক টাকা দুজনের মধ্যে, অর্থাৎ 400 টাকা দুজনে সমান সমান ভাগ করে নিল, অর্থাৎ এও 200 টাকা নিয়ে নিল আর বিও 200 টাকা নিয়ে নিল। এবার বাকি রয়েছে কত, বাকি রয়েছে আরও 400, 800 থেকে 400 নিলে বাকি আর 400 রয়েছে, সেই 400টা তারা কি করলো, এই 3:5 অর্থাৎ মূলধনের অনুপাতে তারা ভাগ করলো। তাহলে তারা যদি এই টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ করে, তাহলে 400 টাকাকে, তাহলে আমরা কি বলতে পারি, 5 আর 3 8-এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 8-এর ভ্যালু 400, তাহলে 1-এর ভ্যালু কত হয়ে গেলো 50। তাহলে এ কত পাবে, এ হলো 200 তো অলরেডি পেয়েছে, আর 3-এর ভ্যালু কত হয়ে যাবে 150, আর 5-এর ভ্যালু হয়ে যাবে 250। তাহলে আমরা কি বলতে পারি, এ কত টাকা পাচ্ছে, এ আগে 200 পেয়েছিল, পরে 150 অর্থাৎ 350 টাকা পাবে, আর বি পাবে আগে 200 পরে 250 অর্থাৎ 450 টাকা। তাহলে প্রত্যেকে কত লাভ করেছে আমরা বলতে পারি, এ হলো 350 আর বি হলো 450, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, প্রথমে কি করলাম, 800-র মধ্যে 400-কে 2 ভাগে ভাগ করে দিলাম, অর্থাৎ 200 করে দিয়ে দিলাম, আর বাকি 400-কে আমরা 3:5 অনুপাতে ভাগ করে দিলাম। তাই 3:5 মানে কি, 3 আর 5 8, 8-এর ভ্যালু 400, তাহলে 3-এর ভ্যালু কত, 5-এর ভ্যালু কত বের করলে হয়ে গেল আমাদের ডাইরেক্ট। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, যে শঙ্কর 1,20,000 টাকা দিয়ে একটি ব্যবসায় বিনিয়োগ করলো, 3 মাস পর অনিকেত 1,90,000 টাকা দিয়ে তার সাথে যোগ দিল, 1 বছর পর যদি তারা 17,50,000 টাকা লাভ করে, তাহলে অনিকেতের লভ্যাংশ কত। তাহলে এক কি বলা হয়েছে, দেখো এক হলো আমাদের রয়েছে শঙ্কর আর একটা রয়েছে অনিকেত। এখন কি বলা হয়েছে, বলা হয়েছে শঙ্কর কত টাকা খাটিয়েছে, শঙ্কর হলো 1,20,000 টাকা প্রথমে স্টার্টিংয়ে শুরু করেছে। এবারে বছর শেষে মানে কি, এর টাকাটা টোটাল কতদিন খাটছে বলো তো, 1 বছর ধরে 1,20,000 টাকা খাটছে। সেকেন্ড কি করেছে, অনিকেত হলো 1,90,000 টাকা করে দিয়েছে, 1,90,000 টাকা দিয়েছে। তার টাকা কি, সে যেহেতু 3 মাস পর এসছে, মানে তার টাকাটা 1 বছরের মধ্যে কত, 9 মাস খাটছে। তাহলে আমি কি বলতে পারি, যে এক তো তারা কি টাকার অনুপাতে পেতো, এখন কি সময়টাও আমাদের ম্যাটার করছে, যে এর টাকা আমি 1,20,000 করে 12 মাস খাটছে, আর এটা হলো 1,90,000 টাকা করে 9 মাস খাটছে, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে তাদের টাকা যেটা খাটছে তার অনুপাতটা কত হয়ে যাবে, তার অনুপাতটা যদি বের করতে হয় ডাইরেক্ট এইভাবে করতে পারো। দেখো এই ক্ষেত্রে সবচেয়ে ছোট করার নিয়ম কি বলো তো, সবচেয়ে ছোট করার শূন্যগুলোকে বাদ দিয়ে দাও, এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য কেটে যায়, তাহলে এখানে কত পড়ে থাকে, এরটা কাটছে 12 12 144, আর এইখানে হচ্ছে 9 19। দেখো আরও কাটতে পারতাম আমরা চাইলে, এই বছরটাকে দেখো যখন কাটবে না কি করলে, দেখো অত বড় গুণ করা তো আমাদের সম্ভব না, সেজন্য আমরা কি করলাম, টাকাটাকে আমরা কি করলাম,
আমাদের টাকার অনুপাতটা ফার্স্ট বের করে নিলাম। এখন কত বছর কতটা সময় কাটছে, এর 12 মাস আর এর 9 মাস, এইটাকেও কেটে নাও। এটাকে কাটলে কত হয়ে যায়, 3 দিয়ে কাটলে 4, এটাকে 3 দিয়ে কাটলে 3, অর্থাৎ টাকাটা কী অনুপাতে, 4 বারং 48 ইস্টু হলো 3 19 57, এই অনুপাতে তারা লভ্যাংশ পাবে। কী অনুপাতে পাবে, 48:57 এই অনুপাতে তারা পাবে। বুঝতে পেরেছো কত ছোট করে নিলাম অনুপাতটাকে কীভাবে আমরা কেটে, আমাদের তো অনুপাত দরকার, আমাদের তো এই টাকা পয়সা নিয়ে কোনো কাজ নেই। সেজন্য আমরা কি করলাম, 12 এটাকে কেটে 4টে শূন্য কেটে দিয়ে 12:19, আর কাটা যায় না বলে আর কাটলাম না, আবার কাটতে পারলে আরও কাটতাম, ঠিক আছে। আর 12:9 এটাকেও আমরা কী করলাম, 3 দিয়ে কেটে নিলাম, কারণ অনুপাত বের করে, যদি গুণ করে অনুপাত বের করতাম কাটতে তো শেষে হতো, আগেই কেটে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে টোটাল টাকা তাহলে কত, 48 আর 57, অর্থাৎ 8 7 15 5 হাতে 1, 4 আর 5 9 আর 1 10, 105। টোটাল আমাদের টাকা যদি 105 হয়, সেই 105-এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 105-এর ভ্যালু দেওয়া রয়েছে 175, একটা দুটো তিনটে চারটে শূন্য, ঠিক আছে। 105-এর ভ্যালু এত দেওয়া রয়েছে। তাহলে আমাদের বলা হয়েছে অনিকেতের লভ্যাংশ কত, তাহলে অনিকেত কত পেয়েছে, 57, তাহলে 57-এর ভ্যালু কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে করব দেখো তো, তাহলে আমরা কি করে করব, দেখো 105-কে যদি 5 দিয়ে কাটি আমাদের কত হয়ে যায়, 21 হয়ে যায়, আর এটাকে 5 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায়, দেখো তো 3 5 15 আর 5 5 25, তারপরে 1 2 3 4টে শূন্য, এইটাকেই আরও কাটতে পারি আমরা, দেখো তো 7 দিয়ে কাটতে পারি, এটা 3, আর এটা 7 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায়, 7 দিয়ে কাটলে আমাদের হয়ে যায় 5, 5000, অর্থাৎ 3-এর ভ্যালু যদি 5000 হয়, 57-এর ভ্যালু কত হয়ে যাবে, 9, তাহলে 3-এর ভ্যালু 5000 হলে 57-এর ভ্যালু কত হয়ে যাবে, দেখো তো 3 19 57, তাহলে 3-এর ভ্যালু 5000 হলে 7-এর ভ্যালু হয়ে যাবে 5 19 95,000। তাহলে আমরা কী হয়ে যাবে, আমরা 57-এর ভ্যালু কত বের করলাম, দেখলাম 95,000, অর্থাৎ অ্যান্সার আমাদের ডি হয়ে যাবে। দেখো এত কিছু না করেও করতে পারতে, কীভাবে বলো তো, অপশানের দিকে তাকিয়ে তুমি দেখতে যে অনুপাতটা এ 57 এসছে, এবারে এই কত টাকা পাবে সেটা দেখো, 19-এর একটা গুণিতক, এইটা কোনোটা 19-এর গুণিতক আছে কি এর মধ্যে, একটা 19-এর গুণিতক শুধুমাত্র ডি রয়েছে, সুতরাং এটা অ্যান্সার। এগুলো কী বলো তো, ট্রিকের মাধ্যমে যদি করতে চাও, যে আমি সম্পূর্ণ সমাধান না করে করব, ঠিক আছে। এইগুলো এখন অনেকে হয়তো বুঝতে পারবে না, আমি যখন এরপর ক্লাসগুলো দেবো তখন তোমাদেরকে ইজিলি কীভাবে অপশান দেখে অ্যান্সার করতে হয় সেগুলো শিখিয়ে দেবো। তো চলো পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, অনিল কমল এবং বিনি যথাক্রমে 8,000 টাকা 4,000 টাকা ও 8,000 টাকা বিনিয়োগ করলো। অনিল 6 মাস পর চলে গেল, যদি 8 মাস পর 4,005 টাকা লাভ হয় তাহলে কমলের ভাগ কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কি বলা হয়েছে, একটা হলো অনিল, আর একটা হলো কমল, আর হলো বিনি, 3জন রয়েছে। 3জন টাকাটা কি করেছে, তারা টাকা খাটিয়েছে কি কত টাকা, অনিল হলো 8,000 টাকা, কমল হলো 4,000 টাকা, আর বিনি হলো আমাদের 8,000 টাকা। এখন বলা হয়েছে 6 মাস পর কী করলো, অনিল চলে গেল, তাহলে অনিলের টাকাটা ক মাস খাটলো, 6 মাস খাটলো। তারপরে কি আমরা বলতে পারি যে 6 মাস পর ও নিজের টাকাটা তুলে নিয়ে চলে গেছে, এখন হলো কি সে সুদটা বছরের শেষে যখন দেওয়া হবে তখন নিতে আসবে, এটা বলতে পারি, চলে গেল মানে এইটাই, ঠিক আছে। আর কি করলো, যদি 8 মাস পর এত টাকা লাভ হয়, তাহলে কমলের টাকা কতদিন খেটেছে, 8 মাস, আর বিনির টাকাও কতদিন খেটেছে, 8 মাস, তাই তো। তাহলে আমরা কি করব, আমরা প্রথম কাজ থাকবে আমরা কেটে ছোট করে নিই। তাহলে দেখো প্রত্যেকটা দিয়ে 3টে দিয়ে আমরা 0 0 কেটে দিই, 4 দিয়ে কাটলে এটা আমাদের প্রথমটায় 2 চলে আসে, এটায় 1 চলে আসে, এইটা 4 দিয়ে কাটলে 2 চলে আসে। এগুলোতে কিছু কাটতে পারি, দেখো 2 দিয়ে কাটলে এটা 3 হয়ে যায়, এটা আমাদের 4 হয়ে যায়, এটা আমাদের 4 হয়ে যায়। তাহলে অনুপাতটা যে তাদের টাকা যেটা খাটলো অনিল কমল আর বিনির ক্ষেত্রে কত হবে, 3 2 6 ইস্টু 4 1 4 ইস্টু 4 2 8, অর্থাৎ তাদের যেই টাকাটা আসছে সেই টাকাটা কী অনুপাতে পাবে, তারা 6:4:8, ঠিক আছে। এটা যদি আরও কাটি আমাদের কত হয়ে যায় 3, এটা দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায় 2, আর এটা দিয়ে কাটলে 4, অর্থাৎ 3:2:4 এই অনুপাতে তারা টাকাটা ভাগ করবে। এখন বলা হয়েছে তাহলে কমলের ভাগ কত হবে, দেখো 8 মাস পর কত টাকা পেয়েছে, টোটাল 4,005 টাকা। তা আমাদের অনুযায়ী কত এলো, দেখো তো 3 আর 2 5 আর 4 9, তা আমাদের অনুযায়ী টোটাল টাকা 9 এলো, কিন্তু 9-এর ভ্যালু বলে দিয়েছে কত, 4,005। তাহলে 9-এর ভ্যালু যদি 4,005 হয়, তাহলে আমরা কি বলতে পারি, কেটে দাও, কেটে দিলে আমাদের কত হয়ে যায়, দেখো 4 নং 36, 4 4 নং 36, 5 নং 45, অর্থাৎ 1-এর ভ্যালু হলো 445,
বের কী করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে কমলের ভাগ কত। তাহলে কমলের ভাগ কত? কমল হলো কত পাচ্ছে? 2। তাহলে 2-এর ভ্যালু কত যাবে? 1-এর ভ্যালু 445 হলে 2-এর ভ্যালু হয়ে যাবে 890। অর্থাৎ বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? প্রশ্ন একদম ইজি, কিন্তু জাস্ট কি আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে যেহেতু করাচ্ছি, কারণ এই চ্যাপ্টার তো আমি এখনও করাইনি তোমাদের, সেই জন্য একদম বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি এগুলো, ঠিক আছে? আর এইগুলো একদম ইজি, কয়েক সেকেন্ডে কিন্তু আমাদের অ্যান্সার আসে, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন দেওয়া রয়েছে, ABC 3:4:6 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করলো, তাদের লভ্যাংশ সমান, তাদের বিনিয়োগের সময়ের অনুপাতটা কত হবে? কি বলা হয়েছে? বলা হয়েছে যে A, B আর C তিনজন রয়েছে। এবার তাদের বিনিয়োগের অনুপাতটা কত? 3:4:6। তুমি বললে হ্যাঁ। এখন বলা হয়েছে যে তাদের বিনিয়োগের অনুপাত কত হবে, বিনিয়োগের সময়ের অনুপাত কত হবে যদি তাদের লভ্যাংশ সমান হয়, অর্থাৎ লভ্যাংশ প্রত্যেকের সমান, অর্থাৎ এরও 1, এরও 1 আর এরও 1, অর্থাৎ তিনজনই সমান সমান করে যদি তাদের লভ্যাংশ পেতে হয়, তাহলে আমাদের বলা হয়েছে কখন এটা সম্ভব। তো এই ধরনের অঙ্ক কি করে করবে বলো তো? বলা হয়েছে প্রত্যেকেই কি তাদের লভ্যাংশ সমান, 1:1:1, মানে কি এমনই আসুক তিনটেই সমান, এমন নয় যে 1ই আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি? তাহলে এই 3, 4 আর 6-এর লসাগু কত হয়ে যায়? 12। তাহলে প্রত্যেকটাকে আমি 12 বানাবো। তাহলে সময়টা 12 বানালে আমাদের সময়টা কত হবে? একে 4 দিয়ে গুণ করতে হবে, বিকে 3 দিয়ে গুণ করতে হবে, সিকে 2 দিয়ে গুণ করতে হবে। এইটাই আমরা বলবো কি 4:3:2, এইটাই হলো আমাদের সময়ের অনুপাত। কি করে বুঝলে? দেখো 3 4 কত এলো? এটাও 12 এলো, এটাও 12 এলো, এটাও 12 এলো। এবার কেটে দিলে সে 1:1:1 পড়ে থাকে, তো তিনজনই সমান পড়ে থাকে। তাহলে এইটাও কি যদি 12 12 কেটে দিই 1:1:1ই পড়ে থাকে। এইটাই আমাদের বলা হয়েছে যে সময়ের অনুপাত কত হবে। এটা বোঝার জন্য কি করবে, যে আমাদের এই তিনটের লসাগু যেটা হবে প্রত্যেকটাকে কত করে গুণ করলে লসাগু হয় সেটা বের করে দেবে, ঠিক আছে? আমরা দেখলাম 3 4 6-এর লসাগু কত? 12। সুতরাং আমরা কি করে দিলাম, এই তিনটে এত এত দিয়ে গুণ করতে হবে, সেটা আমরা করে দিলাম, ঠিক আছে? না হলে আরেকভাবে করতে পারো, যদি তোমাদের কারোর বুঝতে প্রবলেম হয়, সবসময় কি করবে, যে 1/3:1/4:1/6 করলে আমাদের যেটা আসে, এইটাকে যখন পূর্ণ সংখ্যা করবে যেটা আসবে সেটাই হলো আমাদের সময়ের অনুপাত, ঠিক আছে? এটাও করতে পারো। এরপর কি দেওয়া রয়েছে? A এবং B 4:5 অনুপাতে মূলধন নিয়ে একটি ব্যবসায় যোগ দিল। 3 মাস পর A মূলধনের 1/4 ভাগ তুলে নিল আর B মূলধনের 1/5 ভাগ তুলে নিল। তাহলে 10 মাস শেষে তাদের লাভ যদি 760 টাকা হয়, কত, এর লভ্যাংশ কত? তাহলে কি একই ধরনের প্রশ্ন। দেখো A আর একটা রয়েছে কি B। প্রথমে A কত টাকা খাটিয়েছে? এর অনুপাতটা হলো 4:5। তুমি বললে হ্যাঁ ঠিক আছে, 4:5 অনুপাতে তারা খাটিয়েছে। তাহলে কি করলো? A হলো 1/4 তুলে নিল, অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ তুলে নিল। তাহলে কি মাস পর? 3 মাস পর। তাহলে 3 মাস তার কি করলো? 3 মাস হলো 4, এই 4 করে তার 3 মাস তাদের খেটেছে, প্রত্যেকের 3 মাস করে খেটেছে। তাহলে কত? 3 4 12 অংশ হয়েছে, আর এর হলো 3 5 15 অংশ হয়েছে। এখন কি করলো তারা? হলো মূলধনে, তার মূলধন কত ছিল? 4, 4-এর 1/4 ভাগ, অর্থাৎ 4 থেকে 4 ভাগ থেকে 1 ভাগ তুলে নিল। তাহলে এর এখন পড়ে থাকছে কত? এর আমরা বলতে পারি এখন হলো আর 3 অংশ টাকা পড়ে রয়েছে। বুঝতে পারলে তো? হলো 4 টাকা ধরো খাটাইয়েছিল, তার মধ্যে দিয়ে যদি তার 1/4 অংশ তুলে নেয়, অর্থাৎ কত? 1 অংশ তুলে নেয়, তাহলে বাকি থাকে কত? আর 3 অংশ পড়ে থাকে। তাহলে আমি কি বলতে পারি? আগে 4 অংশ ছিল, এখন হলো সে 1 অংশ তুলে নিল 4 ভাগ থেকে 1 ভাগ, তাহলে 3 অংশ পড়ে রয়েছে। এটা কতদিন খাটবে? এই 3 অংশ যে টাকাটা রয়েছে সেই টাকাটা আমাদের খাটছে কতদিন? টোটাল 3 মাস হয়েছে। এখন 10 মাস পরে যেহেতু হিসাব করা হচ্ছে, তাহলে বাকি কত? 7 মাস ধরে খাটবে। তাহলে এটা 7 মাসে কত হলো? 3 7 21 হলো। পরেরটা কত? এই বলা হয়েছে বি যা টাকা ছিল, বি এর টাকা কত? 5 টাকা ছিল, তার 1/5 অংশ, অর্থাৎ 5-এর 1/5 মানে কত? 1 টাকা। 1 টাকা তুলে নিলে বাকি কত থাকে পড়ে? 4 টাকা। এই টাকাটাও কতদিন খাটবে? সেই 7 দিন, তাই 7 মাস। তাহলে 4 7 28। এইবার আমরা কি করব? আমরা দেখলাম যে এর প্রথম যে 4 টাকা খেটেছিল 3 মাস 12 টাকা হয়েছিল, আর 3 টাকা হলো 7 মাস খেটে 21 টাকা হয়েছিল। তাহলে টোটাল কত হলো? 12 আর 21 33। আর বি এর কত? 5 টাকা 3 মাস 15, আর 4 টাকা হলো 7 মাস 28। 15 আর 28 কত হয়ে যাবে? 43, তাই তো? 43। তাহলে অনুপাত কত আসলে? 33:43। তাহলে আমি বলতে পারি যে যদি 33 টাকা পায়, বি 43 টাকা পাবে, তাহলে দুজনে মিলে টোটাল কত টাকা পাবে? আমি 3 আর 3 6, আর 3 4 আর 3 7 76।
তাহলে আমাদের অনুযায়ী টোটাল টাকা হলো 76, কিন্তু ওরা বলে দিয়েছে না কত 760, তাহলে আমরা বলতে পারি 76-এর ভ্যালু 760, তাহলে 1-এর ভ্যালু কত হয়ে গেল 10। বলা হয়েছে এর লভ্যাংশ কত, এর লভ্যাংশ কত ছিল 33, তাহলে 33-এর ভ্যালু হয়ে যাবে কত 330, অর্থাৎ এ যেটা রয়েছে এ অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? আমি এত লিখে করছি, এত কিন্তু লেখার কোনো দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য প্রত্যেকটা লাইন লিখে লিখে করাচ্ছি। এর থেকেও ছোটো জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু অ্যান্সারগুলো হবে। তো আশা করি ফ্রেন্ডস ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। ভিডিওগুলোকে কিন্তু প্রত্যেকে একবার লাইক এবং শেয়ার করে নাও। আর যারা ভিডিওগুলো দেখতে চাও ডাইরেক্ট এখানে ক্লিক করে, তোমাদের এই ক্লিক হেয়ার যেখানে রয়েছে পিডিএফে, ডাইরেক্ট সেখানে ক্লিক করে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখতে পারো যখন পিডিএফ ডাউনলোড করে নেবে। তো আজকে আমাদের যে 14 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেটা রয়েছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। আর ফ্রেন্ডস আজ ভিডিও যদি তোমরা ভিডিওগুলোকে আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, আর প্রত্যেকটা ভিডিওকে লাইক করো। আজকের ভিডিওতে আমরা টার্গেট রাখছি যে তোমরা 500 লাইকস কমপ্লিট করবে। 500 লাইকস কমপ্লিট করার দায়িত্ব কিন্তু তোমাদের, সেই জন্য ভিডিওগুলোকে লাইক শেয়ার করতে থাকো। এরপর আমরা এসআইয়ের এক্সামের জন্য তোমাদেরকে প্রিপারেশন করাবো। আর গ্রুপ ডি এনটিপিসির জন্য তো আমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে, যেখানে আমরা তোমাদেরকে ম্যাথ, রিজনিং আর জেনারেল সায়েন্সে তোমাদেরকে ক্লাস করাচ্ছি। সেগুলো যারা আগেরগুলো দেখোনি অলরেডি দেখে নেবে। আমাদের ক্লাস আবার স্টার্ট হবে, এই ভিডিও শেষের পরে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। আর সেই অনুযায়ী কিন্তু আমাদের গ্রুপ ডি এনটিপিসির আগে আমরা কিন্তু ক্লাসগুলো কমপ্লিট করাবো। সেখানে ভিডিওগুলো প্রত্যেকে দেখে নেবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। তো ভিডিওগুলোকে লাইক শেয়ার অবশ্যই করো। তো চলো দেখো আমাদের 14 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে সেটা কি রয়েছে, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তার আমরা ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। কী দেওয়া রয়েছে, 15,000 টাকা 3 বছরের সরল সুদ হলো 5,400 টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে সুদের হার কত যদি বের করতে, আমরা তোমাদেরকে যে সূত্রটা শিখিয়েছিলাম সেটা কী ছিল, R ইন্টু টি ইজ ইকুয়াল টু I বাই পি ইন্টু 100, এই সূত্রটা বলেছিলাম। অর্থাৎ I ইজ ইকুয়াল টু PTR বাই 100কে আমরা এইভাবে মডিফাইড করে তোমাদেরকে লিখতে বলেছিলাম। এই সূত্র অনুযায়ী আমরা করব, ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের কিন্তু ইজিলি হয়ে যাবে। তো আমরা দেখো ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখে নিই আমাদের কি রয়েছে। আমাদের দেওয়া রয়েছে কি, যে বের কি করতে বলে, যে বার্ষিক সুদের হার, অর্থাৎ আর বের করতে বলা হয়েছে। টি কত বলা হয়েছে 3 বছরের জন্য। আই কত বলা হয়েছে 5,400 টাকা। আই মানে কি, আই হলো সুদ, আর পি হলো প্রিন্সিপাল কত 15,000 টাকা ইন্টু 100। তাহলে আমাদের আর বেরিয়ে যাবে, যেটা বের করতে দিয়েছি সেটাকে রেখেই দিলাম। তাহলে আমরা কি করি, 1 2 দুটো শূন্য কেটে দাও। এইটা যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে আমাদের কত হয়ে যায়, 1800 হয়ে যায়। আর এইটা 15 দিয়ে কাটলে 15 দিয়ে 120, অর্থাৎ আর এর ভ্যালু আমাদের কত এলো, আর এর ভ্যালু এলো আমাদের দেখো 120, এটা চলে এলো। সো দেখো এটা 1500 নয়, এটা 15,000 হবে। তো 3টে শূন্য আছে, তাহলে একটা শূন্য কেটে যায়। হ্যাঁ, তাহলে আর এর ভ্যালু আমাদের কত এলো 112, এটা চলে এলো, অর্থাৎ 12% চলে এলো। হ্যাঁ, এটা 15,000 ছিল, আমরা 1500 লিখেছিলাম ভুল করে। তাহলে আর কত এলো, সুদের হার কত, সুদের হার আর ইজ ইকুয়াল টু 12%, অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল। তো চলো নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে, যে 4800 টাকা বার্ষিক 8.5% সরল সুদের হারে 2 বছর 3 মাসে কত টাকা হবে। একই সূত্র আমরা বসাই। সূত্র আমরা কি দেখেছি, আর ইন্টু টি ইজ ইকুয়াল টু আই বাই পি ইন্টু 100, তাই তো। তাহলে সেম সূত্রে বসাই। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে, এখানে কি দেওয়া রয়েছে দেখো, আর আমাদের কি বলা হয়েছে, আর দেওয়া রয়েছে 8.5%, এটাকে লিখে দাও 8.5। টি বলা হয়েছে কত, 2 বছর 3 মাস। তাহলে 2 বছর 3 মাসকে আমরা কি লিখতে পারি, 3/12, অর্থাৎ 1/4, অর্থাৎ 4 দুগুণে 8 রেখে 9/4, অর্থাৎ আমাদের সময়টা কত 9/4 ইজ ইকুয়াল টু কত, আই বের করতে দিয়েছে, আর পি কত, পি হলো আমাদের 4800, অর্থাৎ মূলধন, ইন্টু কত হয়ে গেল, এখানে 100 হয়ে গেল। 0 কেটে দাও, 0 কেটে দাও। 4 দিয়ে যদি এই পাশে কাটি কত আসে, আমাদের 12 চলে আসে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা কত চলে আসছে দেখো তো, 4 দিয়ে কাটলে 12 চলে আসছে। তাহলে আই ইজ ইকুয়াল টু আমাদের চলে আসছে কত, আই চলে আসছে 9/108 গুণ এই 8.5। তাহলে এইটা আমাদের চলে আসছে দেখো 8/64 আর 864 আর 64, ঠিক আছে। 864 আর 64 কত হয়ে যায় আমাদের, 864 আর 64 হলো 918, অর্থাৎ অ্যান্সার আমাদের কত হয়ে যাবে, সি যেটা রয়েছে, এটা আমাদের
অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখো 108 ইন্টু 85 8.5 করলে আমাদের কত চলে আসে, 918 আমাদের চলে আসে। সুতরাং অ্যান্সার আমাদের কোনটা হয়ে গেল, সি যেটা রয়েছে, সি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। তো ফ্রেন্ডস, ভিডিওগুলোকে প্রত্যেকে একবার লাইক এবং শেয়ার করে দেবে, যারা দেখছো প্রত্যেকে একবার লাইক শেয়ার করে দেবে ফ্রেন্ডস ভিডিওগুলোকে। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে এটা কি, জাস্ট এটা গুণ করে নেবে, ঠিক আছে? প্রত্যেকে গুণ করে নেবে। দেখো গুণ করলে আমাদের ওইটাই চলে আসছে আমাদের 918। তো চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে, কোনো আসল বার্ষিক 3.3% সুদের হারে 2.13 বছরে সরল সুদ হয় 200 টাকা। তাহলে আসলটা কত সেটা বের করতে বলা হয়েছে। তো কী করবো, দেখো সুদের হারটা 3 4 12 আর 3 15/4%। তাই তোমরা এটা এখানে লিখে নিই। আর 2.13 বছর মানে 3 2 6 আর 7 3 বছর, বছরটা দেওয়া আছে 7 বছর। আর আমাদের কি কি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে সুদের হার হলো কত, আর এর ভ্যালু এটা দেওয়া রয়েছে, আর সময়টা দেওয়া রয়েছে এখানে, আর সুদ দেওয়া আই ইজ ইকুয়াল টু 210 দেওয়া রয়েছে। তাহলে সূত্র বসিয়ে দিই, আই ইজ আর ইন্টু টি ইজ ইকুয়াল টু আই বাই পি ইন্টু 100। তাহলে আর কত, আর হলো আমাদের 15/4, আর টি কত, টি দেওয়া রয়েছে 7/3, আর ইজ ইকুয়াল টু আই হলো আমাদের দেওয়া রয়েছে কত, 210 বাই পি ইন্টু 100। এটা আমাদের চলে এলো। তাহলে 3 দিয়ে যদি এটাকে কেটে দিই, 3 5 15, তাহলে আমাদের এইখানে কত চলে আসছে দেখো। এখন যদি আমরা এই পাশ থেকে কাটি, এই পাশে কাটলে আমরা 7 দিয়ে কাটলে কত হয়ে যায়, 7 দিয়ে কাটলে আমাদের হয়ে যায় 3 0 30। আবার এই 5 দিয়ে যদি এই পাশে কাটি 6, তাহলে আমাদের এই পাশে কত চলে এলো দেখো তো, পি এর ভ্যালু চলে এলো 4 ছক 24, অর্থাৎ 2400। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, 2400 টাকা। অর্থাৎ মূলধন যেটা রয়েছে বা আসল রয়েছে সেটা হলো 2400 টাকা। জাস্ট ওই সূত্রে বসে আমরা কেটে দিলাম, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। নেক্সট কোয়েশ্চেন চলো। বলা হয়েছে 150 টাকা 8% সুদের হারে কত বছরের সুদ 800 টাকা 4.5 বছরের সুদের হারে 3 বছরের সুদের সমান হবে, 4.5% সুদের হারে। তাহলে কি বলা হয়েছে, বলা হয়েছে যে 150 টাকা সুদের হারে কত বছরের সুদ হলো। তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু আমরা জানি পি ইন্টু টি ইন্টু আর বাই 100। অর্থাৎ ওই সূত্রটাকেই যদি সুদ বের করতে আমরা এই সূত্রে ইউজ করে থাকি, তাহলে আমি কি বলতে পারি, আমরা বলতে পারি যদি আমরা দেখো এই 100 কখন লিখি, যখন পার্সেন্টেজ তুলে দিই তখন 100 লিখি, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি, আমাদের বলা হয়েছে যে সুদের হারে কত বছরের সুদ হলো 800 টাকা 4.5% সুদের হারে 3 বছরের সুদের সঙ্গে সমান হবে। তাহলে আমি বলে দিলাম যে ধরে নিলাম 150 টাকা, আমি লিখতে পারি তো এইভাবে 150 টাকা, অর্থাৎ পি ইন্টু টি কত, টি আমাদের বের করতে দিয়েছে কত বছরে, আমি ধরে নিলাম সেটা টি ইন্টু টি, আমরা বললাম টি বছরে কত সুদের হারে, অর্থাৎ 8% সুদের হারে যেই টাকাটা হলো, যেই সুদটা হলো, সুদ যেটা হলো সেই সেম সুদটা আমাদের কত বলা হয়েছে, 800 টাকার কত 4.5%, অর্থাৎ 4.4 2 8 9/2% হারে বাই 100 কত বছরে, 3 বছরের সঙ্গে সমান, ঠিক আছে? অর্থাৎ আমরা টি বছরে যে 150 টাকার 8% সুদের হারে যেই সুদ বেরোবে সেটাই হলো 800 টাকা 4.5% সুদের হারে 3 বছরের সুদের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, এটাকে কেটে দাও। দেখো 100 100 নিচ থেকে কেটে যায়, এখান থেকে 800 একটা শূন্য কেটে গেল, 8 দিয়ে কাটলে এটা আমাদের 10 হয়ে যায়, 3 দিয়ে কাটলে এটা আমাদের 5 হয়ে যায়, 5 দিয়ে কাটলে এটা আমাদের 2 হয়ে যায়, 2 দিয়ে 2 কেটে যায়, অর্থাৎ টি এর ভ্যালু আমাদের কত চলে আসছে, 9। অর্থাৎ আমরা কত বলতে পারি যে 9 বছরের 150 টাকার 8% সুদের হারে যত সুদ হবে সেটা 800 টাকার 4.5% সুদের হারে 3 বছরের সুদের সঙ্গে সমান, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 9 হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। দেওয়া রয়েছে কোনো আসলের উপর x% সুদের হারে x বছরের সরল সুদ x টাকা হয়, তাহলে কোন আসলের, অর্থাৎ আসলটা কত সেটা আমাদের বের করতে দেওয়া হয়েছে, অর্থাৎ পি বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা সূত্রটা জানি আর ইন্টু টি ইজ ইকুয়াল টু আই বাই পি ইন্টু 100। দেখো ওইভাবে করতে পারো, পি ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু পিটি আর বাই 100, একই ব্যাপার, ওই সূত্রটাকে মডিফাই করে এইভাবে লিখছি, ঠিক আছে? তাহলে এখন কি কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে যে আমাদের কি x%, অর্থাৎ আর এর ভ্যালু দেওয়া রয়েছে কত x%, সুদের হারে টি এর ভ্যালু দেওয়া রয়েছে x বছর, আর সরল সুদ আই ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে আমাদের কত x। তাহলে আর বসিয়ে দাও, আর কত x%, টি কত, টি হলো x বছর,
আমাদের আই কত, আই দেওয়া রয়েছে এক্স টাকা, সরল সুদ কত, পি বের করতে হবে ইন্টু কত 100। তাহলে পি এর ভ্যালু কত হয়ে যাবে, পি এর ভ্যালু এক্স, দুপাশ দিয়ে একটা কেটে দিলে পি এর ভ্যালু হয়ে যাবে 100/x। অর্থাৎ আমরা কি বলতে পারি, সুদটা কত 100/x টাকা। সুদ নয়, মানে আসলটা হলো 100/x টাকা। ঠিক আছে, যা সূত্রে আমাদের কি দিয়েছে, এখানে এক্স ধরে সম্পূর্ণটা দিয়েছে বলে অনেকে কিন্তু ঘাবড়ে যায়। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে, একই দেখো প্রশ্ন সেম, প্রশ্নটায় শুধু আগেরগুলোয় ভ্যালু দেওয়া ছিল আর এইটা এক্স দেওয়া রয়েছে। এই প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে, এক্স দেওয়া রয়েছে সবগুলো। দেওয়া রয়েছে কোনো আসল কত বছর কত বার্ষিক সরল সুদের হারে 15 বছরে 4 গুণ হবে, সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, 15 বছরে 4 গুণ হবে যদি বলা হয়, তাহলে আমরা কি বলতে পারি, আর ইন্টু টি, সূত্রটা কি I/P ইন্টু 100। ঠিক আছে, বলা হচ্ছে কোনো আসল কত বার্ষিক সরল সুদের হারে, অর্থাৎ সরল সুদের হারটা বের করতে বলা হয়েছে, 15 বছরে 4 গুণ হবে। তাহলে আমি কি বলতে পারি, যে কোনো টাকা যদি প্রথমে পি থাকে, পরে ওইটা কত হয়ে যাবে, 4p হয়ে যাবে। তাহলে সুদ কতটা হলো, দেখো তো সুদ হলো কত, 3p হলো সুদ হয়ে গেল। অর্থাৎ প্রথমে পি ছিল সেটা থেকে 4p হয়ে গেলো, 4 গুণ হয়ে গেল। তাহলে কি সুদ হয়ে গেল কি 3p, তাই তো। তাহলে আমরা আর ইজ ইকুয়াল টু কত, আর দেওয়া রয়েছে যে কত সরল সুদের হারে, অর্থাৎ আর বের করতে দিয়েছে, টি কত 15 বছর বলা হয়েছে, আই কত, আই হলো আমাদের কত হয়ে যাবে 3 গুণ, যেহেতু 4 গুণ হয়ে গেছে মানে কি প্রথমে পি ছিল আরও 4p হয়ে গেল, মানে 3p হলো আমাদের কি হলো সরল সুদ হলো, অর্থাৎ আই এর মান হলো 3p, সুদ প্রিন্সিপাল কত পি ইন্টু 100। তাহলে পি কেটে দাও, 3 দিয়ে কাটলে এটা আমাদের কত হয়ে যায় 5 হয়ে যায়, 5 দিয়ে কাটলে এটা আমাদের 20, অর্থাৎ আর এর ভ্যালু আমাদের কত চলে এলো 20%। ঠিক আছে, সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে গেল, আর এর ভ্যালু হলো 20%। বুঝতে পেরেছো, কি দেখলাম 4 গুণ, যদি 5 গুণ বলতো তাহলে আমরা কী করতাম, যে সুদ কত হতো 5p মাইনাস পি অর্থাৎ 4p এরকম লিখতাম, যদি 6 গুণ হতো তাহলে 5p হতো। ঠিক আছে, এরপর কী দেওয়া রয়েছে, বার্ষিক কত সুদের হারে কোনো আসলের সরল সুদের পরিমাণ 10 বছরে আসলের 2/5 গুণ হবে। তাহলে আমরা কি করব, সেই সেম সূত্র আমাদের একটাই, আর ইন্টু টি ইজ ইকুয়াল টু I/P ইন্টু 100। মনে রাখবে যখনই বলা হলো যে আসলের 2/5 গুণ হবে, আমরা নিচটাকে আসল ধরে নেব আর উপরটাকে আমরা কি করে ধরবো, সুদ ধরে নেব সবসময়। ভগ্নাংশ হলে আমরা নিচেরটাকে আসল ধরে নেব, উপরটাকে সুদ ধরে নেব। ঠিক আছে, তাহলে বলা হয়েছে কত সুদের হারে, আমি তাহলে আর বের করতে দেওয়া হয়েছে, টি কত বছরে 10 বছরে। তাহলে I/P ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে 2/5, অর্থাৎ আই হলো 2 হলে প্রিন্সিপাল বা মূলধন কত 5 হবে ইন্টু কত 100। 5 দিয়ে এটাকে কাটলে 5 20, 0 0 কেটে যায়, অর্থাৎ আর এর ভ্যালু কত হলো 4%। অর্থাৎ আমাদের অ্যান্সার কী এলো, অ্যান্সার এ যেটা রয়েছে, এ আমাদের অ্যান্সার এলো 4%। ঠিক আছে, বুঝতে পারলে কীভাবে করবে এই ধরনের প্রশ্ন। চলো পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে 1550 টাকার কিছু অংশ 5% সরল সুদের হারে, বাকি টাকা হলো 8% বার্ষিক সরল সুদের হারে দেওয়া হলো। 3 বছর পর মোট যদি 300 টাকা অর্জিত হয় তাহলে 5% আর 8% হারে দেওয়া সুদের অর্থের অনুপাতটা কত, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা কী করে করব, দেখো 3 বছর পরে মোট সুদ হয়েছে কত 300 টাকা, তাই তো। তাহলে সুদের হার আমরা কি করে বের করতে পারি, সুদের হার যদি বের করতে হয় আর ইন্টু টি ইজ ইকুয়াল টু I/P ইন্টু 100, এই সূত্রে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা সুদের হার বেরিয়ে যাবে। তাহলে আর বের করতে হবে, আর ইজ ইকুয়াল টু টি কত বলছে 3 বছরে, আই কত, আই হলো 300 টাকা হয়েছে কত টাকায় 1550 টাকায় ইন্টু 100। এটা আমরা যদি কেটে দিই তাহলে কী হয়ে যায়, একটা শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে এটা আমাদের 100 হয়ে যায়, 5 দিয়ে কাটলে আমাদের কত হয় 3 5 15, 31, 5 দিয়ে কাটলে 20, অর্থাৎ 200/31, অর্থাৎ আর এর ভ্যালু কত এসে দাঁড়ালো, দেখো আর এর ভ্যালু দাঁড়ালো 200/31, তাই তো। হ্যাঁ 200/31 এইটা হলো। এইবার আমরা কি করব, এইটা আমরা করব হলো কি, আমাদের বলা হয়েছে যে সরল সুদের হারে যখন খাটানো হয়েছে কিছু টাকা আমি ধরলাম এ আর কিছু টাকা বি এখানে খাটানো হয়েছে। তো এ টাকা কত পার্সেন্ট সরল সুদের হারে, আমরা বলতে পারি এ টাকাটা খাটানো হয়েছে 5% সরল সুদের হারে, বি টাকাটা কত 8% সরল সুদের হারে খাটানো হয়েছে,
আর দুটোকে যখন একসাথে খাটানো হয়েছে তখন সুদের হার কত হচ্ছে দেখো 200/31%। ঠিক আছে, যখন একসাথে করা হয়েছে তখন কত এ হলো 5%, আলাদা আলাদাভাবে বি 8%। যখন একসাথে সমস্তটা আমরা হিসাব করেছি তখন দেখছি যে সরল সুদের হারটা কত 200/31 হলো। 31 দিয়ে উভয় সাইডে সব কটাকে গুণ করে দাও, এটাকে করলে 31 দিয়ে গুণ করলে আমাদের 155 হয়ে যায়। 8কে 31 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের কত চলে আসে দেখো তো, 8কে যদি 31 দিয়ে গুণ করো, 8 1 8, 3 8 24, 248। এবার কি করো, এই ডিফারেন্স করে দাও, আমাদের অ্যালিগেশন যেভাবে করি এটা আসলে 48 চলে এলো, আর এটা 200 দিয়ে এইটাকে আমাদের কত হয়ে যাবে 45 চলে এলো। অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়ালো আমাদের 48, অর্থাৎ 16:15। অর্থাৎ আমি কি বলতে পারি, কি অনুপাতে তাদের ধার দেওয়া হয়েছে, সে ধার দেওয়া অর্থের অনুপাত কত 16:15। এটা দেখো, যারা এগুলো বুঝতে পারছো না, আমরা যেখানে সরল সুদের অঙ্ক করিয়েছি তোমরা সেখানে দেখে নেবে। আমরা দেখো ম্যাক্সিমাম চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করে দিয়েছি আর একদম ট্রিকের মাধ্যমে সমাধান করে দিয়েছি। আমাদের চ্যানেলে তোমরা দেখে নাও, কোনো অঙ্ক তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, সম্পূর্ণ ট্রিকের মাধ্যমে কোথায় অ্যালিগেশন খাটাবে, কোথাও অন্যরকমভাবে করবে, সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। দেখো আমাদের এরপর যেটা রয়েছে সেটা হলো আমাদের 15 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে, সেই 15 নম্বর চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা এখনও তোমাদেরকে ভিডিও দিইনি, তবে আমরা অনেক কিছু সমাধান করিয়েছি যেখানে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট রিলেটেড আলোচনা করেছি। সেই জন্য সেগুলো যারা দেখেছো তাদেরও কোনো রকম প্রবলেম হবে না এই চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টে। আর এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েছি, সেগুলো আলোচনা করছি। আর যারা পিডিএফ ডাউনলোড করবে, পিডিএফ ডাউনলোড করে ডাইরেক্ট এই ভিডিও এই লিঙ্কে তোমরা ডাইরেক্ট যদি এই ছবির উপরে ক্লিক করলেই কিন্তু তোমরা ডাইরেক্ট ভিডিও সলিউশনগুলো দেখতে পারবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। কী দেওয়া রয়েছে, বার্ষিক 15% সুদের হারে 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তো দেখো, এটার একটা বেসিক নিয়মই আমি করাচ্ছি, যেহেতু আমি তোমাদেরকে ট্রিক এখনও শেখাইনি। ট্রিক যদি এখন করি তাহলে অনেকেই বুঝতে পারবে না। আমরা রেশিও মেথড দিয়ে তোমাদেরকে সমস্ত এগুলো ইজিলি করিয়ে দেবো। ঠিক আছে, এখন আমি বেসিক নিয়মে বলছি। কি বলা হয়েছে, আমরা যে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলা হয়েছে, তাহলে মনে রাখবে যদি আমাদের সুদ আসল বের করতে বলা হয়, সুদ আসলের সূত্র আমি এখন তোমাদেরকে বেসিক নিয়মে করাচ্ছি। ঠিক আছে, বেসিক যে নিয়ম সেই নিয়মে করাচ্ছি। ট্রিক আমি তোমাদেরকে তোমাদের এই এক্সাম হয়ে যাক, যখন ক্লাস নেব এই চক্রবৃদ্ধি সুদের উপর আলাদা করে, তখন ট্রিকগুলো সমস্ত শেখাবো। এখন বললে তোমাদের প্রবলেম হয়ে যাবে অনেকের বুঝতে। তাই সুদ আসলের সূত্র কি, যদি আসল আমাদের পি হয় তাহলে পি ইন্টু 1 + আর, আর হলো সুদের হার, হলে r/100, আর n বছরে তাহলে সুদ আসল কত হয়, পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। এখন বলা হয়েছে কি, আমাদের বলা হয়েছে সুদ চক্রবৃদ্ধির সুদ কত হবে, তাহলে কি করব, সুদ আসল থেকে আমরা আসলটাকে বাদ দিয়ে দিলেই আমাদের সুদ বেরিয়ে যাবে। তাহলে আমি প্রথমে সুদ আসলটা বের করি। আমাদের সুদ আসল যেটা রয়েছে, অর্থাৎ এটা হলো i + p, সুদ প্লাস আসল, এটা ইজুকাল টু কত, পি আমাদের কত দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে 8,000 টাকা। 1 + আর কত দেওয়া রয়েছে 15%/100, কত বছরের জন্য বলা হয়েছে 3 বছরে। 5 দিয়ে যদি এটাকে কেটে দিই 3 হয়, আর এটা 20, অর্থাৎ এটা আলটিমেট এসে দাঁড়ায় আমাদের কত দেখো তো 8,000 গুণ হলো আমাদের 23/20, তার কিউবটাকে আমরা 3টে ভাগ করে লিখেছি, 23/20 ইন্টু 23/20 টু 23/20। এখন যদি আমি কাটাই, দেখো 3 দুগুণি আমাদের এই কী হয়েছে, এই দিয়ে আমাদের কাটলে কত, 2 দুগুণি 4 দুগুণি 8, 8,000 সম্পূর্ণ কেটে যায়। অর্থাৎ আমাদের আলটিমেট এসে দাঁড়ায় কত, আমাদের এই আলটিমেট এসে দাঁড়ায় হলো, আমরা যদি এটাকে করি 23 গুণ 23 গুণ 23 যদি করি তাহলে আমাদের চলে আসবে কত, দেখো আমরা সম্পূর্ণ করাবার দরকার নেই, আমি দেখলাম 3 × 9 = 3, 7, অর্থাৎ শেষে 7 আছে, সেটা আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ আমাদের এসে দাঁড়ায় গুণ করলেই কত এসে দাঁড়ায়, গুণ করলে এসে দাঁড়ায় আমাদের 12,167, এটা গুণ করলে আমাদের হয়। ঠিক আছে, এবার আমি কি করলাম, আমি কি করে বুঝলাম বলো তো, আমি গুণ করলাম না, কি করে বুঝলাম, দেখো একটাতে আমরা দেখলাম 4,167 আছে, এইটাই আমাদের অ্যান্সার হবে। কারণ কি, আমরা 3 × 9 = 3, 7, এখান থেকে আমরা দেখলাম শেষ সংখ্যা আমাদের 7ই হবে, কারণ 8,000 বিয়োগ করব যেটা আসবে, তাহলে সেটা কত 12,167, এটা সুদ আসল এলো। এখান থেকে যদি আসলটাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ 8,000 বাদ দিয়ে দিলে আমাদের অ্যান্সার কত চলে আসবে, যে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হবে, 4,167।
ঠিক আছে, অনেক প্রশ্ন আছে যেগুলো সমাধান করার আমাদের দরকার হয় না, এগুলো মুখে মুখে অ্যান্সার হয়। একটাই আছে অপশান আমাদের শেষে 7, তাহলে এইটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, বার্ষিক 12.5% সুদের হারে 15,000 টাকা 2 বছর শেষে প্রাপ্ত সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত সেটা বের করতে বলা হয়েছে। মনে রাখবে যখন 2 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আমাদের যে সিম্পল ইন্টারেস্ট আর হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য যদি বের করতে দেওয়া হয়, তাহলে এইটা অলওয়েজ একটা সূত্র মনে রাখবে, PR²/100², এটা অ্যান্সার হয়, যেখানে পি হলো কত আসল, আর হলো সুদের হার। তাহলে এখন কি দেওয়া রয়েছে, আসল কত দেওয়া রয়েছে, আসল দেওয়া রয়েছে, আমরা ডাইরেক্ট 2 বছরের সুদের হার বের করতে বলেছে, সুদের পার্থক্য। তাহলে পার্থক্যের ডাইরেক্ট সূত্র এটা মনে রাখবে, যে সুদের পার্থক্যের সূত্রটা এটা কী হয়ে গেল, PR²/100²। তাহলে পি কত 15,000, আর কত দেওয়া রয়েছে 12.5%, তাহলে 12.5%কে আমরা কী লিখতে পারি, 12.5 গুণ 12.5, আমি ভেঙে লিখলাম, ঠিক আছে, 12.5%কে ভেবে বাই 100² 100² মানে 100 গুণ 100। তাহলে 3টে শূন্য কেটে দাও, প্রথমে 1 2 3টে কেটে গেল। এটা দিয়ে যদি আমরা করি 125 গুণ 125 চলে আসে, সরি এটা দিয়ে যদি আমরা এখন করি তাহলে আমাদের কত চলে আসে দেখো তো, 5 দিয়ে এটা কাটলে আমাদের 2 হয়ে যায়, আর এটা 5 দিয়ে কাটলে 25 হয়ে যায়। তাহলে এইটা এসে আমাদের আলটিমেট দাঁড়ায় কত, 15 গুণ 25 গুণ 12.5 যদি করি, তাহলে শেষে 5 আছে যেটা, সেটা অ্যান্সার হবে, একমাত্র বি রয়েছে, তাহলে বি আমাদের হওয়ার একটা চান্স রয়েছে। তাহলে আমি কি করব, গুণ করে দাও, দেখো 15 গুণ আমাদের কত রয়েছে 25 গুণ আমাদের 125 যদি করি আমাদের হয়ে যায় 46,875। ভাগ কি করব, ভাগ আমরা 2 করব, তাহলে আমাদের এসে যাবে হলো 23,437.5। তোমরা এটাকে গুণ করতে পারো। দেখো এত বড় প্রশ্ন তোমাদের দেবে না, যেগুলো দেবে এক্সামে সেগুলো একটু ছোট দেখে দেবে, আর এইগুলো যদি আমরা বেসিক নিয়মে করতাম তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হতো না। ঠিক আছে, বাই কি আমাদের 100² ছিল, তাই তো, তাহলে আমাদের অ্যান্সারটা এসে দাঁড়াবে কত, দেখো অ্যান্সার এসে আমাদের দাঁড়াচ্ছে শেষে 5, অর্থাৎ 234.375, এটা আমাদের অ্যান্সার আসবে, 234.375 যেটা রয়েছে, 4.375, এটা আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে পারো, তোমাদের কমেন্টে জানাতে পারো। এবার অনেকে প্রশ্ন হতে পারে কী করে হলো, দেখো এই 2 দশমিক ছিল যার জন্য 2 ঘর আগে বাইরে চলে এলো। ঠিক আছে, এখানে 2.5 এটা, হ্যাঁ। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো একদম ইজি, এত তোমাদেরকে দেবে না, দেবে একদম ছোট দেখে দেবে, যাতে এই PR² এই সূত্রে যদি বসিয়ে দাও তাহলে দেখবে আমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে, ষান্মাসিক অর্থাৎ 6 মাস অনুসারে 10% বার্ষিক সরল সুদের হারে 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। সেম একই সূত্র আমাদের কি, PR²/100²। তাহলে আমরা কি করব, আমাদের পি কত আসল হলো আমাদের দেওয়া রয়েছে কত 1200 টাকা, আর কত দেখো যখন 6 মাসের হিসাবে করলো তখন 1 বছরে কবার দেওয়া হবে টাকাটা, 2বার। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এনের ভ্যালু যখন 2 হয়ে গেল, অর্থাৎ টাইমটা কত হলো 2 ভাগে দিচ্ছি মানে 2বার হয়ে গেল, তখন সুদের হারটা কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। যেহেতু টাইম ডবল হয়ে গেল, সুদের হার আমাদের কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 5% হয়ে যাবে। সুতরাং যেহেতু 2বার দিচ্ছি, সুতরাং সেই সূত্রে আমরা PR² এই সূত্রে ইউজ করতে পারি। এই সূত্রটা শুধুমাত্র কিন্তু যখন 2বার আমরা টাকা দিচ্ছি, ষান্মাসিক হারে 1 বছরে বা 2 বছরে, এরকম বললে আমাদের যেটা আসে সেই সূত্রে ইউজ করি এটাকে। ঠিক আছে, যখন 2বার টাকা দিচ্ছি সেই ক্ষেত্রে, তাহলে যখন বছরে 2বার টাকা দিচ্ছি তখন সুদের হার কি 5% হয়ে যাবে। তাহলে বসিয়ে দাও, বসিয়ে দিলে আমাদের পি কত, পি হলো 1200 টাকা, আর কত 5% তার স্কোয়ার, অর্থাৎ 5 গুণ 5 অর্থাৎ 25 করে দিলাম ডাইরেক্ট, হ্যাঁ 5² 25 লিখে দিলাম, বাই 100² অর্থাৎ 100 গুণ 100। তা 2 শূন্য কেটে গেল, 25 দিয়ে এটাকে কাটলে 4 হয়ে যায়, 4কে এটা দিয়ে কাটলে 3 হয়ে যায়। অর্থাৎ আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে সুদের যে পার্থক্য, অর্থাৎ ডি অফ সুদ, এই ডিফারেন্স অফ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু কত, 3 টাকা। এই ধরনের প্রশ্ন দেবে, দেখো কত ইজিলি কাটাকাটি করা হয়ে গেলো। এই ধরনেরই প্রশ্ন কিন্তু এক্সামে দেবে তোমাদের। ঠিক আছে, কোনো চাপ নিতে হবে না তোমার। তো চলো পরের প্রশ্ন দেওয়া রয়েছে, 20,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হারে হয় বাই কত, 2,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হারে হয় 2226 টাকা 0.5 পয়সা টাকা হয়
8 পয়সা হয়, তাহলে সুদের হার কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো কি করে করব? 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয়েছে কত? 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয়েছে 2226.05 টাকা। তো আমি কি করব, আমাদের যেই চক্রবৃদ্ধি সুদে আসলে এইটা হয়েছে আমাদের, তাহলে আমরা সুদে আসলে সূত্রটা কি জানি? P × 1 + R/100 তার স্কোয়ার, তাই তো? তাহলে P কত দেওয়া রয়েছে আমাদের 2000, আর এইটা কি সুদ আসল। তাহলে সুদ আসল আমাদের দেওয়া রয়েছে 2226.05 = P কত? P হলো 2000 × 1 + R, 1 + R কত দেওয়া রয়েছে আমাদের বের করতে হবে, 100 তার স্কোয়ার। তাহলে আমি এই দুটোকে যদি কেটে দিই তাহলে আমাদের কত চলে আসে দেখো তো। এই দুটোকে এক সাইডে যদি নিয়ে আসি তাহলে আমাদের চলে আসে হলো 2226.05 বাই হলো 2000, তাহলে দুটো শূন্য চলে এলো। তাহলে আমরা এটাকে কি করতে পারি? এই দুটোকে যদি আমি কেটে দিই আমাদের কত চলে আসে দেখো তো। এটা দিয়ে কাটলে আমাদের চলে আসে আলটিমেটলি, তো কি হবে দেখো, আমি যদি 4 দিয়ে প্রথমে এটাকে কত 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে আমাদের হয়ে যায় কত, নিচেরটা হয়ে যায় 4 × 5 = 20, 1 2 4 × 5 = 20, 1 2 3 4, আর উপরটা হয়ে যাবে 4 × 5 = 20, 4 × 5 = 20, 2 এ 5, অর্থাৎ 5 × 5 = 25, 5 × 2 = 10, 1, অর্থাৎ উপরে আমাদের চলে এলো দেখো 44521 বাই নিচে এলো আমাদের 4000, 40,000। এখন কি আমরা লিখতে পারি 1 + R/100 যদি করি তাহলে কি এই রুটটা স্কোয়ার আছে, এই পাশে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। রুট করলে আমাদের কত চলে আসে, উপরে 211 বাই নিচে কত আসে 200 চলে আসে আমাদের। এইটা = কত এলো, 1 + R/100, এটা চলে এলো। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এইখানে যেটা রয়েছে সেটাকে আমরা করে ফেলি। দেখো আমাদের এই 1টাকে যদি এই পাশে আনি, মাইনাস করলে আমাদের কত চলে আসে, 211 থেকে 200 বিয়োগ করলে 111/200 হয়ে যায় R/100, তা দুটো শূন্য কেটে যায়, অর্থাৎ আর এর ভ্যালু আমাদের চলে আসে কত, 5.5। ঠিক আছে, আর এর ভ্যালু 5.5। এবার দেখো অনেকের প্রশ্ন আসতে পারে যে তুমি কিভাবে এইটাকে 544,521 এর আমরা কিভাবে লসাগু করলাম, বর্গমূল করলাম। তা বর্গমূলের আমরা তোমাদেরকে ট্রিক শিখিয়েছিলাম, এই ভিডিও শেষে আমরা তোমাদেরকে আজকে দেখাবো যে কীভাবে বর্গমূল ইজিলি করতে পারো। ঠিক আছে, কি করবে দেখো, এইটা হতে পারে হয় 1 আসবে, নইলে 9 আসবে, যেহেতু শেষে 1 রয়েছে। এবার দুটো ঘর বাদ দিয়ে 21 21 441 কাছাকাছি সংখ্যা, আর 21 22 কি এর থেকে বেশি হয়ে যায়, তাহলে ছোট সংখ্যাটা 211 আমাদের এখানে কী হয়েছে, বর্গমূল। এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, ইজিলি কীভাবে করতে হয় সেটা বুঝবে। এরপর আমরা বর্গমূলের সেখানে তোমাদেরকে এর আগেও দেখিয়েছি আমাদের চ্যানেলে, আর আজকেও দেখিয়ে দেবো। কী দেওয়া রয়েছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 672 টাকা, 3 বছরে 714 টাকা হয়, বার্ষিক সরল সুদের হার কত। তা আমি কি বলতে পারি, টাইম আর আমাদের কি হলো টাকা যেটা রয়েছে, সেই টাকাটা কত, টাইম হলো আমাদের বলা হয়েছে 2 বছরে হলো কত টাকা হয়েছে, 672 টাকা কোনো একটাই, আর 3 বছরে হয়েছে কত, 3 বছরে হয়েছে 714 টাকা। তাহলে আমি কি বলতে পারি, মাঝের যেই 1 বছর রয়েছে, এই 1 বছরে টোটাল কত টাকা বাড়লো বলো তো। এই 1 বছরের টোটাল 672 থেকে 714 বাড়লো, অর্থাৎ 2 আছে 2 হলে হাতে 1, 2 আছে 2 হলে, 7 আছে কত হলে 4 হলে, অর্থাৎ 42 টাকা আমাদের এক্সট্রা হচ্ছে। আমি বলতে পারি 1 বছরে তাহলে আমাদের সুদ কত হচ্ছে, 42 টাকা। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে 1 বছরে যদি 42 টাকা সুদ হয়, তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমাদের 2 বছরে, এই প্রথম যে 2 বছর, 2 বছরে এক বছরে 42 টাকা করে যেহেতু সুদ হচ্ছে, এটা কি চক্রবৃদ্ধি সুদের হারে বলা হয়েছে, কি বলা হয়েছে, চক্রবৃদ্ধি সুদের হারে। তার মানে আমি বলতে পারি 2 বছর পর যেই টাকাটা হয়েছিল, এই যে 672 টাকা, সেই টাকাটারই পরের বছর সুদ হয়েছে কত, 42 টাকা, তাই তো। এই 672 টাকারই তো সুদ হয়েছে 42 টাকা, তাহলে 672 টাকার সুদ যদি 42 টাকা হয়, তাহলে আমি সুদের হারটা কী করে, আমাদের সুদের হার বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের কি আমি বলতে পারি যে এই 672 টাকা যেটা ছিল তার সুদ 42 টাকা হয়ে 714 টাকা হয়েছে। তাহলে 1 বছরের ক্ষেত্রে আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের একই সূত্র, একই কাজ, কারণ 1 বছরের ক্ষেত্রে সরল সুদও যা হয় চক্রবৃদ্ধি সুদও তা হয়।
তাহলে আমি যদি ধরি আমাদের প্রিন্সিপাল যদি এটা হতো এই 2 বছর পরে অর্থাৎ লাস্ট 1 বছরে আমাদের আসল যদি এইটা হয় তাহলে সুদ আসল হয়েছে কত 714 টাকা সুদ হয়। তাহলে এটাকে আমরা সূত্রে বসিয়ে দিই আর ইন্টু টি ইজ ইকুয়াল টু কি I/P ইন্টু 100, অর্থাৎ আর কত আছে আর ইজ ইকুয়াল টু আমাদের বের করতে দেওয়া হয়েছে টি কত 1 বছর লাস্ট 1 বছরে, আই কত আই হয়েছে 42 টাকা আর পি কত 672 টাকা, কারণ এই 672 টাকার 1 বছরের সরল সুদ মানেই তো আমরা বলতে পারি 42 টাকা হয়েছে, ইন্টু কত আমাদের 100। এরপর আমরা কি করব, এটাকে কেটে দিলে আমাদের কত হয়ে যায় দেখো তো, 2 দিয়ে কাটলে আমাদের এটা 21 হয়ে যাচ্ছে, আর এটা 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, তাহলে 21 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায় 4 7 7 দিয়ে কাটলে 4 7 28, 7 8 56, এটা 4 দিয়ে কাটলে 3 হয়ে যায়, 3 দিয়ে কাটলে এটা আমাদের 16 হয়ে যায়, অর্থাৎ আর এর ভ্যালু আমাদের কত চলে এলো 100/16%। তাহলে 100/16% মানে আমরা কত লিখতে পারি 100/16 যদি আমরা লিখি সেটাকে আমাদের লিখে দিতে পারি দেখো তো কত 4, এই দিয়ে কাটলে 4, এটা 25, 25/4 ইজ ইকুয়াল টু 6.25%, অর্থাৎ কত হয়ে যাবে সি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হবে। এটা বুঝতে কারোর প্রবলেম হলে কমেন্টে অবশ্যই জানাবে যে বুঝতে কী প্রবলেম হয়েছে তোমাদের, ঠিক আছে। এটা একদম ইজি, এর আগেও আমরা তোমাদেরকে এই ধরনের প্রশ্ন কিন্তু করিয়েছি যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের সেম। আমি যদি 10 টাকা 1 বছরের সরল সুদেও লাগাই আর চক্রবৃদ্ধি সুদেও লাগাই, এই 10 টাকার যার নর্মাল সুদই হবে, কারণ সুদ তো থাকছে না, চক্রবৃদ্ধি সুদ আলাদা করে হবে। এখন কি দেওয়া রয়েছে, একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হয় 8 গুণ কত বছরে হবে। তাহলে কি করে করবে দেখো, আমি কি বলতে পারি দুগুণ হয়েছে আমাদের কত বছরে 15 বছরে, তাহলে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 1। এবারে 8 গুণ বলা হয়েছে, 8 গুণকে আমরা কি লিখতে পারি 2 কিউব। এইখানে যে পাওয়ারটা হবে এই পাওয়ারটাকে এই 15 এখানে বছর যেটা আছে তার সাথে গুণ করে দাও, এখানে পাওয়ার কত 1 ছিল, 1 গুণ 15, এখন 2 কিউব হয়েছে, পাওয়ার কত হয়েছে 8কে আমরা লিখতে পারি তো 2 কিউব, তাহলে পাওয়ার যেহেতু কিউব হয়েছে সুতরাং বছর কত হয়ে যাবে এই কিউবকে, অর্থাৎ 15 গুণ 3 অর্থাৎ 45 বছর। আমি কি বলতে পারি 8 গুণ হবে কত বছরে 45 বছরে, অর্থাৎ এ যেটা রয়েছে এ অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? বুঝতে পেরেছো কীভাবে করবে? পাওয়ার যেটা হবে পাওয়ারটাকে ডাইরেক্ট বছরের সঙ্গে গুণ করে দেবে যদি কারোর বুঝতে প্রবলেম হয়। তাছাড়া এইভাবে করতে পারো, 15 বছরে দ্বিগুণ হয়, 15 বছরে 2 গুণ হয়েছে, তাহলে পরের 15 বছরে অর্থাৎ 30 বছরে 4 গুণ হবে, তারপরে আরও পরের 15 বছরে কত হবে 4 থেকে আরও তার ডবল অর্থাৎ 8 গুণ হবে, অর্থাৎ তাহলে টোটাল কত 45 বছরে আমাদের 8 গুণ হবে। এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন আমাদের কি রয়েছে, নৌকা ও স্রোত যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে আমরা আজকে তোমাদেরকে করাবো নৌকা ও স্রোত বোটানি স্ট্রিম। এই চ্যাপ্টার কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে দিয়েছি, তোমরা পিডিএফে ডাইরেক্ট এখানে ক্লিক করবে, আমরা যে চ্যাপ্টার যেখানে করিয়েছি তোমাদের বোটানি স্ট্রিমের অঙ্ক সেখানে তোমরা চলে যাবে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো সমাধান দেখে নেবে। তো চলো আজকের এই ভিডিওতে যারা পিডিএফ ডাউনলোড করবে শুধুমাত্র তাদের জন্য এটা আমরা বলে দিচ্ছি ডাইরেক্ট, আর তাছাড়াও তোমরা এই নিচে এইভাবে পরপর পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ, ডাইরেক্ট ক্লিক করে সেই চ্যাপ্টার কিন্তু দেখতে পারো তোমরা ভিডিওতে। এবার তো চলো আমাদের বোটানি স্ট্রিম যেটা রয়েছে অর্থাৎ নৌকা স্রোতের আমরা প্রথম প্রশ্নের দিকে দেখে নিই কী দেওয়া রয়েছে। দেখো আমাদের প্রথম যে প্রশ্ন দেওয়া রয়েছে বোটানি স্ট্রিম বা নৌকা স্রোতের কী দেওয়া রয়েছে, কী দেওয়া রয়েছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়, যদি প্রত্যেক দূরত্ব অতিক্রম করতে তার 6 ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের গতিবেগ কত সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা কি করে করব, আমাদের কি দেওয়া রয়েছে একটা হলো ইউ, আমরা কি জানি একটা হলো স্রোতের প্রতিকূলে সেটা ইউ, আর একটা আপ স্ট্রিম আর একটা হলো ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলে। এগুলো আমি তোমাদেরকে এর আগে শিখিয়েছি প্রত্যেক টাইপ ধরে ধরে, তাই তো। তো এখন কি করে করব, তাহলে বলে দেওয়া রয়েছে এখানে, তাহলে কি দেওয়া রয়েছে যে স্রোতের অনুকূলে যায় কত 32 কিলোমিটার পার 32 কিলোমিটার যায়, তো 32 কিলোমিটার যায় কতক্ষণে 6 ঘন্টায়, তাহলে বেগ কত হয়ে যাবে, বেগ হলো 32/6 হয়ে যাবে আমাদের। আবার কি বলা হয়েছে স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যাচ্ছে কত 14 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়, তাহলে আমি স্রোতের প্রতিকূলে বেগ কত বলতে পারি 14 কিলোমিটার যায় 6 ঘন্টায়, তাহলে 14/6।
এখন আমাদের কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে তাহলে বের কি করতে হবে, বের করতে হবে তাহলে স্রোতের বেগ কত। তো স্রোতের বেগ ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম, ডি মাইনাস ইউ বাই আমাদের কি হয়ে যায় ডি, ডি মাইনাস ইউ বাই টু, এটা করি আমরা। তাহলে ডি কত আছে আমাদের 32/6, মাইনাস ইউ কত 14/6, বাই কী করবো আমরা 2 করে দেবো, তাই তো। তাহলে 32 থেকে 14 বাদ গেলে আমাদের কত হয়ে যায় 18/6, উপরে হলো 18/6 আর নিচে হলো 2, তো 6 দিয়ে কাটলে এটা আমাদের কত হয়ে যায় 3 হয়ে যায়, অর্থাৎ 3/2 ইজ ইকুয়াল টু 1.5 বা 1/2, অর্থাৎ সি যেটা রয়েছে সি এটা হয়ে গেল। এইটাই যদি আমাদেরকে তাহলে স্রোতের বেগ বের করতে বলেছে বলে আমরা কি করলাম মাইনাস, আর যদি আমাদের বলা হতো নৌকার বেগ কত বা ওই ব্যক্তির বেগ কত, ঠিক আছে, স্থির জলে ওই ব্যক্তির বেগ কত বা নৌকার বেগ কত, তাহলে ডি প্লাস করতাম, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেওয়া রয়েছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে তুলনায় অনুকূলে যেতে অর্ধেক সময় নেয়, স্থির জলে গতিবেগ ও স্রোতের বেগের অনুপাত কত। তাহলে আমরা কি করব, তাহলে স্রোতের এক হলো ডাউন স্ট্রিম, একটা আপ স্ট্রিম, স্রোতের অনুকূল আর প্রতিকূল। তাহলে বলা হয়েছে কি স্রোতের প্রতিকূলের তুলনায় অনুকূলে অর্ধেক সময় নেয়, তার মানে আমি বলতে পারি প্রতিকূলে যদি 2 সময় নেয় অনুকূলে কত নেবে 1 নেবে, তাই তো, অর্ধেক, তার অর্ধেক সময় নেবে। তাহলে স্থির স্থির জলের গতিবেগ আর স্রোতের গতিবেগের অনুপাত কত, অর্থাৎ আমাদের x/y বের করতে বলা হয়েছে। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কী লিখি ডি প্লাস ইউ বাই টু, ইস্টু আমাদের কি y ইজ ইকুয়াল টু ডি মাইনাস ইউ বাই টু বের করতে বলা হয়েছে। 2 নিচ থেকে কেটে দাও, তাহলে ডি প্লাস ইউ মানে কত 1 + 2 অর্থাৎ 3, ইস্টু কত ডি মাইনাস ইউ, অর্থাৎ আমাদের কি করতে পারি আমরা সরি ইউ মাইনাস ডি বা ডি মাইনাস ইউ যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। 2 - 1 অর্থাৎ কি 1, অর্থাৎ আমাদের অনুপাতটা এলো কত 3:1, অর্থাৎ ডি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে। কি চলে এলো 3:1, এটা আমাদের অ্যান্সার চলে এলো স্থির জলের গতিবেগ আর স্রোতের গতিবেগ। মনে রাখবে কিন্তু এখানে কোনটা x/y বের করতে দিয়েছে, অনেক সময় কিন্তু উল্টো বের করতে দিতে পারে যে স্রোতের গতিবেগ আর জলের গতিবেগের অনুপাত কত, তাহলে y/x, এটা খেয়াল করবে ভালো করে। তো চলো পরের প্রশ্ন। আর ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত আমাদের যে আর.এস. আগরওয়ালের ম্যাথ সিরিজ চলছে, যেখানে আমরা আর.এস. আগরওয়ালের সম্পূর্ণ বই করাচ্ছি, সেগুলো না দেখোনি দেখে নেবে। আর আমরা গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য তোমাদেরকে কিন্তু একটা কোর্স করাচ্ছি, সেখানে জেনারেল সায়েন্সে আমাদের সমস্ত ক্লাস চলছে, দেখবে 16+ ক্লাস হয়ে গেছে অলরেডি, আর আমাদের 60 দিনে কোর্সটা চলছে। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। আমাদের ফিজিক্স চলছে, আর এরপর আমরা তোমাদেরকে কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত কিছুই করাবো, আর সঙ্গে আমাদেরকে ম্যাথ, রিজনিং এই ক্লাসও চলছে। 60 দিনের কোর্স সম্পূর্ণ গ্রুপ ডি এবং এনটিপিসি লেভেলের জন্য আমরা তোমাদেরকে সেখানে করাচ্ছি। আমরা এই 5 দিনের ডব্লিউপি কোর্সের পর ওই ক্লাসগুলোও কিন্তু আমাদের চলছে, গ্রুপ ডি এনটিপিসি স্পেশাল কোর্স। এরপর আমরা এসআই এর জন্য তোমাদেরকে এরকম কোর্স করাবো, সেজন্য ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর প্রত্যেকে এই ভিডিওর উপর ডাইরেক্ট ক্লিক করেও তোমরা কিন্তু ভিডিওগুলোকে দেখতে পারো, জেনারেল সায়েন্সে এসব দেখতে পারো, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে কী দেওয়া রয়েছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা, যদি এটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার একই সময়ে অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ কত। তাহলে কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে, এক্স দেওয়া রয়েছে আমাদের 10 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে, মানে স্থির জলে নৌকার বেগ। আর স্রোতের প্রতিকূলে কি বলা হয়েছে, অনুকূলে 26 কিলোমিটার, প্রতিকূলে 14 কিলোমিটার যেতে অতিক্রম করে, কি বলা হয়, এটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার একই সময় অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ কত, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, সেম টাইমে তারা কি করছে, অতিক্রম করছে, তাই তো। তাহলে আমি বলতে পারি যে আমাদের যদি আমরা ডি আর ইউ বের করি, অর্থাৎ প্রতিকূলে আর অনুকূলে আর প্রতিকূলে বের করি, তাহলে অনুকূলে আমাদের যেতে কত 26 কিলোমিটার যাচ্ছে, সময় কত, সময় আমি ধরে নিলাম টি সময়, তাহলে আর প্রতিকূলে কতটা যাচ্ছে, প্রতিকূলে আমাদের যাচ্ছে 14 কিলোমিটার ওই টি সময়। তাহলে এই দুটো যদি অনুপাত বের করি, তাহলে আমি কী করতে পারি, এটা কেটে দিতে পারি, অর্থাৎ অনুপাত আমাদের কত আসবে 13:7, অর্থাৎ অনুকূল আর প্রতিকূলের, অর্থাৎ অনুকূলের বেগ কত হয়ে যাবে 13 আর প্রতিকূলে আমাদের কত হয়ে যাবে 7। তাহলে আমাদের অনুযায়ী আমাদের কি বের করতে বলা হয়েছে, স্রোতের গতিবেগ। তাহলে আমাদের যদি 13 আর 7 হয় অনুপাত, তাহলে আমরা কত বের করতে পারি, দেখো তো এক্সের ভ্যালু আমরা কি করে বের করতে পারি, এক্সের ভ্যালু হলো 13 + 7/2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের 10। তাহলে 10-এর আর তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে আমাদের 13 - 7/2, অর্থাৎ আমাদের কত হবে 13 থেকে 7 গেলে 6, অর্থাৎ 3।
তাহলে আমাদের কি বের করতে বলা হয়েছে, আমাদের বের করতে বলা হয়েছে যে ওয়াই এর ভ্যালু কত। এবার দেখো আমাদের অনুযায়ী এক্স কত হলো 10, আমরা অনুপাত দিয়ে যখন বের করলাম এক্সের ভ্যালু 10, কিন্তু ওরা কত বলে দিয়েছে, ওরাও 10 বলে দিয়েছে। তার মানে আমরা বলতে পারি 10-এর ভ্যালু 10, তাহলে 3-এর ভ্যালু কত হয়ে যাবে, 3-এর ভ্যালু 3ই হয়ে যাবে। অর্থাৎ অ্যান্সার আমাদের কত চলে আসবে, 3 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, পরের প্রশ্ন দেওয়া রয়েছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে যেতে যত সময় নেয় স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় নেয়। যদি স্রোতের অনুকূলে 55 কিলোমিটার সে 2 ঘন্টা 30 মিনিটে যায়, তাহলে স্থির জলে নৌকার বেগ কত। দেখো আমরা অনুপাত দিয়ে ম্যাক্সিমাম করিয়েছি তোমাদের, কারণ অনেক ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো স্রোতের অনুকূলে যেতে যত সময় নেয় স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় নেয়। তার মানে আমি কি বলতে পারি, স্রোতের অনুকূল অর্থাৎ ডাউন স্ট্রিম, আর স্রোতের প্রতিকূল মানে হলো আপ স্ট্রিম। তাহলে সময় কত বলছে, যে স্রোতের অনুকূলে যেতে যত সময় নেয় প্রতিকূলে তার দ্বিগুণ সময় নেয়। অর্থাৎ অনুকূলে যদি 1 সময় নেয় প্রতিকূলে কত নেবে, 2 সময় নেবে। দেখো আবার এটা d/1 আর u/2 ভেবো না কেউ। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট আমি দাগ দিয়েছি। তাহলে আমি কি বলতে পারি, যদি সময়ের অনুপাত কত 1:2, তাহলে বেগের অনুপাত কত হয়ে যাবে, বেগের অনুপাত উল্টো হয়ে যাবে, অর্থাৎ 2:1 হয়ে যাবে। আমাদের বেগের অনুপাত কত হয়ে যাবে, 2:1। তাহলে আমাদের বলা হয়েছে স্রোতের অনুকূলে 55 কিলোমিটার সে যায় কত, 2 ঘন্টায়, তাই তো, 2 ঘন্টা 30 মিনিটে। তাহলে স্রোতের অনুকূলে যদি 55 কিলোমিটার 2 ঘন্টা 30 মিনিটে যায়, তাহলে বেগ কত, স্রোতের অনুকূলে বেগ আমরা কত বের করতে পারি, বেগ হলো কত, দূরত্ব 55 কিলোমিটার আর সময় কত 2.5 ঘন্টা, অর্থাৎ 2.5 ঘন্টা। এটা দিয়ে যদি কেটে দিই আমাদের কত হয়ে যায়, দেখো 0 আর এটা 25 2 2 22, অর্থাৎ অনুকূলে বেগ কত হলো, অনুকূলে বেগ হলো আমাদের 22। এবার আমাদের কি রয়েছে, আমাদের তার মানে কি দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে 2 এর ভ্যালু, আমাদের কি দেওয়া রয়েছে, 2 এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 22। তাহলে 1-এর ভ্যালু আমাদের কত হয়ে যাবে, 1-এর ভ্যালু 11 হয়ে যাবে। অর্থাৎ আর ডাউন স্ট্রিমে তার বেগ কত হয়ে যাবে, 22 হলে আপ স্ট্রিমে তার বেগ কত হয়ে যাবে, আপ স্ট্রিম বা প্রতিকূলে হলো 11। এখন আমাদের প্রশ্ন হয়েছে স্থির জলে নৌকার বেগ কত। তাহলে স্থির জলে নৌকার বেগ আমরা কি করে বের করি, অর্থাৎ x = আমরা কি জানি d + u/2। তাহলে d কত বেরিয়েছে আমাদের 22 + 11/2, তাহলে 22 + 11 কত হয়ে যাবে, দেখো 33/2 = আমাদের হয়ে যাবে 16.5। অর্থাৎ কাছাকাছি অ্যান্সার আমাদের কোনটা রয়েছে, সি রয়েছে, এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কাছাকাছি যখন কোনো প্রশ্ন করছো যদি অ্যাকুরেট অ্যান্সার না আসে, কাছাকাছি যেটা অ্যান্সার থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো চলো পরের প্রশ্ন। তো দেখো এরপর আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো মিশ্রণ। আর মিশ্রণের অঙ্ক দেখার জন্য তোমরা ডাইরেক্ট এখানে ক্লিক করতে পারো, পিডিএফে আমাদের যে পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো সেই পিডিএফের নিচে ডাইরেক্ট এখানে ক্লিক করেও দেখতে পারো, বা আমরা তোমাদেরকে নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও ডাইরেক্ট তোমরা দেখতে পারো। তো আমাদের মিক্সের যে চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে দেখবে আমরা কয়েকটা ভিডিও অলরেডি দিয়েছিলাম আমাদের, আর এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা তোমাদেরকে এখন আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে, 62 টাকা প্রতি কেজি মূল্যের চা কী অনুপাতে 72 টাকা প্রতি কেজি চায়ের সাথে মেশালে মিশ্রিত চায়ের প্রতি কেজির মূল্য হবে 64.50 টাকা। তাহলে কি করে করব আমরা, এগুলো অ্যালিগেশন পদ্ধতিতে করব। তাহলে কি রয়েছে, একটা হলো চা এ ধরলাম আর একটা হলো চা হলো বি ধরলাম। এখন কি বলা হয়েছে, এখন বলা হয়েছে প্রথম চাটা কি 62 টাকা কেজি মূল্যের চায়ের সঙ্গে 72 টাকা কেজি মূল্যের চা মিশ্রণ করলাম, এর ফলে টোটাল মিশ্রিত চায়ের কত হলো, গড় হলো 64.5 টাকা করে হয়ে গেল। এইটা আমাদের মাঝে লিখব। এবার বলা হয়েছে কি অনুপাতে মেশাতে হবে, তাহলে কি করব সেটা আমরা 62 থেকে 64 করলে কত হয়, 2.5 বিয়োগ করে দাও, আর এটা দিলে 8, অর্থাৎ 7.5 এলো। ঠিক আছে, তাহলে অনুপাত আমাদের কত চলে আসলো, অনুপাত যদি আমরা বের করি, অনুপাত আমাদের চলে আসে, দেখো তো এটা 64 আর 72 থেকে অর্ধেক কম, এটা আসবে 3:1। অর্থাৎ অনুপাতটা আমরা কি বলতে পারি, অনুপাত বলতে পারি এ যেটা রয়েছে, অর্থাৎ 3:1 অনুপাতে 1 অনুপাতে যদি 62 টাকা এবং 72 টাকা মূল্যের চাকে মেশানো হয়, তাহলে আমাদের প্রতি কেজি মূল্য হবে কত, 64.50 টাকা। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে প্রতি কেজি 12 টাকা মূল্যে দুধের সাথে কী অনুপাতে জল মেশালে প্রাপ্ত মিশ্রণের প্রতি লিটারের দাম 8 টাকা হবে, এটা বের করতে বলা হয়েছে। তা প্রতি কেজি আমাদের কি বলতে পারি, মিশ্রণের দাম কত হবে, 8 টাকা। তাহলে আমাদের বলা হয়েছে দুধ মেশানো হচ্ছে, দুধের সাথে জল মেশানো হচ্ছে। তাহলে একটা হলো আমাদের কি রয়েছে, একটা রয়েছে আমাদের দুধ আর একটা রয়েছে আমাদের
জল। ঠিক আছে, এখন আমি কি বলতে পারি, আমি বলছে দুধের দাম কত, 12 টাকা, আর জলের দাম কি, তাহলে আমরা ফ্রি ধরে নিলাম, তাহলে 0, আর এর ফলে মিশ্রণের দাম কত হয়ে যাবে, 8 টাকা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, ডিফারেন্স বের করো 4, আর ডিফারেন্স বের করো 8, অর্থাৎ অনুপাত কত, তো বলতে পারি 2:1 অনুপাতে যদি দুধ আর জল মেশানো হয় তাহলে মিশ্রণের দাম 8 টাকা হবে, অর্থাৎ 2:1, অর্থাৎ বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? এখানে কি জল যেটা রয়েছে, জলটাকে আমরা ফ্রি অর্থাৎ 0 ধরে নিই, যেহেতু জলের দাম দেওয়া নেই, জলের দামটাকে আমরা ফ্রি কিন্তু ধরে নিলাম, অর্থাৎ 0 ধরে নিলাম, আর দুধের দাম 12 দেওয়া রয়েছে, আর মিশ্রণের দাম কত হয়ে যাচ্ছে, মিশ্রণের দাম আমাদের 8 দেওয়া ছিল। ঠিক আছে, পরেরটা কী দেওয়া রয়েছে, একজন অসৎ দুগ্ধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করার দাবি করেন, কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে 25% লাভ করে, মিশ্রণে কত শতাংশ জল রয়েছে। দেখো এটা কি আমাদের এই অ্যালিগেশন করে করতে পারো বা নর্মাল করতে পারো। নর্মাল কি অ্যালিগেশন করে তো করতে পারবে, নর্মাল আমি দেখাচ্ছি। কি বলা হয়েছে, যে যখন দুধে জল মেশানো হয় সে কী করা হয়, মিশ্রণ বিক্রি করলে 25% লাভ করে। ঠিক আছে, তাহলে 25% সে লাভ করে, তার মানে আমি কি বলতে পারি, যে সে যদি 100 টাকায় কেনে সেটাকে বিক্রি করবে কত, 125 টাকায়, তাই তো। তাহলে অনুপাতটা কত, আমি বলতে পারি 5 টাকায় কিনলে, 4 টাকায় কিনলে 5 টাকায় করে বিক্রি করে, তাহলে তার লাভ কত হয়, লাভ হয় তার, আমরা বলতে পারি 1 টাকা। লাভ কত হয়ে যায়, লাভ হয় তার 1 টাকা, তাই তো। অর্থাৎ আমি বলতে পারি যে তার লাভ হচ্ছে হলো 4 টাকায় কিনলে সে বিক্রি করছে 5 টাকায়, লাভ হচ্ছে তার হলো 1 টাকা। তাহলে আমি কি বলতে পারি, আমাদের বলা হয়েছে মিশ্রণে কত শতাংশ, তার মানে জল রয়েছে, জল মেশাতে হবে। তাহলে আমি বলতে পারি যদি সে 4% দুধ থাকে, তার সঙ্গে 1% যদি জল মেশায়, তাহলে কি হবে, এই 4%-র দাম থেকে 1% লাভ সে করতে পারবে মিশ্রণে। দেখো বোঝার চেষ্টা করো, এই 1% অর্থাৎ 4 টাকায় কিনে যদি 5 টাকা বিক্রি করতে হয়, তার মানে কি 5 টাকা বিক্রি করবে সে মিশ্রণটাকে, তার মানে কি সে বলছে আমি ক্রয় মূল্যেই বিক্রি করছি, অর্থাৎ 4 টাকা কিনে 4 টাকায় বিক্রি করছি। তাহলে কি তাকে কিছুটা জল মেশাতে হবে, জল মিশিয়ে সে কি করবে, 5 অংশ বানিয়ে নেবে, সেই জন্য কী করতে পারবে, 4 টাকা দামি বেচলেও সে 1 টাকা লাভ করতে পারবে। তার মানে আমি কি বলতে পারি, সে 4 অংশ দুধের সঙ্গে 1 অংশ যদি জল মেশায়, তাহলে কি হলো, দুধটা বেশি হয়ে গেল, দুধ জল মিশে মিশ্রণটা বেশি হয়ে গেল, সেজন্য 4 টাকায় হারে বিক্রি করলেও তার কী হয়ে যাবে, লাভ হয়ে যাবে। তাহলে কি অনুপাতে মিশ্রণে কত শতাংশ জল রয়েছে, আমরা বলতে পারি মিশ্রণে জল রয়েছে 1 অংশ, কত অংশের মধ্যে, 4, টোটাল 5 অংশের মধ্যে আমাদের 1 অংশ কি, টোটাল কত অংশ, 4 আর 1 5 অংশের মধ্যে 1 অংশ আমাদের কি রয়েছে, জল রয়েছে, তাই তো। 4 অংশ দুধ আর 1 অংশ যদি জল থাকে, তাহলে এই টোটাল 5 অংশের মধ্যে 1 অংশ জল আছে, তাহলে 100-র মধ্যে কত, এটা বের করলে পার্সেন্টেজ হয়ে যাবে, অর্থাৎ 20% অ্যান্সার চলে এলো। কত অ্যান্সার এলো, 20%, অর্থাৎ সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। দেখো একদম ইজি প্রশ্ন, এইসব প্রশ্নগুলো জাস্ট আমরা ধরে ধরে করলে আমাদের অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, কি রয়েছে, এ এবং বি দুটি পাত্রে স্পিরিট এবং জল 5:2 এবং 7:6 অনুপাতে মিশ্রণিত করা হয়েছে। কি অনুপাতে মিশ্রণগুলি মেশালে সি পাত্রে নতুন মিশ্রণের স্পিরিট ও জলের অনুপাত 8:5 হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কী করে করতে পারো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো মিশ্রণ রয়েছে, তো ধরো একটা এ মিশ্রণ রয়েছে আর একটা হলো বি মিশ্রণ রয়েছে। এখন বলা হয়েছে যে এই দুটো মিশ্রণকে কি অনুপাতে মেশালে, একটা 5:2 আর একটা 7:6 অনুপাতে মিশ্রিত করা আছে স্পিরিটের জল, কি অনুপাতে মেশালে, আর একটা তৃতীয় পাত্রে যেখানে মেশালাম তাতে স্পিরিট আর জলের অনুপাত হবে 8:5। তাহলে আমি যদি দেখি প্রথমটায়, তাহলে প্রথমটায় আমি কি বলতে পারি, স্পিরিট কতটা আছে, প্রথমটার ক্ষেত্রে স্পিরিট আছে আমাদের কত, 5:7, অর্থাৎ 5 ভাগের মধ্যে 7 ভাগের মধ্যে, টোটাল 5 আর 2 7 ভাগের মধ্যে 5 ভাগ হলো স্পিরিট রয়েছে। দ্বিতীয়টায় কত রয়েছে, 7:6, মানে দ্বিতীয়টায় আমাদের রয়েছে টোটাল 7 আর 6 13 ভাগের মধ্যে হলো 7 ভাগ হলো আমাদের স্পিরিট রয়েছে। আমি শুধু স্পিরিট নিয়ে বা যে কোনো জল নিয়ে যে কোনো একটা নিয়ে আলোচনা করতে পারি। আমি দেখলাম যে শুধু স্পিরিট নিয়ে আলোচনা করি। দেখো এইটা স্পিরিটের যে অনুপাতে মেশালে আমাদের এই মিশ্রণের অনুপাতে এই 8:5 হবে, একই ব্যাপার হবে। মানে আমি ধরো এইখানে 7 ভাগের মধ্যে দিয়ে প্রথমটা স্পিরিট কত আছে, 7 অংশ, টোটাল 7 অংশের মধ্যে 5 অংশ। দ্বিতীয়টা স্পিরিট আছে আমাদের টোটাল 13 অংশের মধ্যে 7 অংশ। আর যেই নতুন মিশ্রণ তৈরি হলো সেখানে স্পিরিট কত আছে আমাদের 8 অংশ, 13 অংশের মধ্যে 8 অংশ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি মিশ্রণটাকে আমি কি মাঝে লিখি আমরা অ্যালিগেশনের ক্ষেত্রে, কারণ ওইটা অ্যাভারেজ বেরোয়।
বা তুমি জল নিয়েও করতে পারতো, যে 2-এর 7 অংশ আমার রয়েছে জল প্রথমটা, দ্বিতীয়টা জল রয়েছে আমাদের 6-এর 13 অংশ, তৃতীয়টা আমাদের হয়ে যাবে 5-এর 13 অংশ। এইভাবেও করতে পারতো, নর্মাল একই, যে কোনো একটা, হয় জল নিয়ে কাজ করো না স্পিড নিয়ে কাজ করো। তাহলে আমি কি করব, এরপর আমাদের কাজ থাকবে কি, যে এইখানে দেখো 7, 13, এই লসাগু কত 91, 91 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, 91 দিয়ে গুণ করে দাও। কারণ কি দেখো, আমরা এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। এক কথা হলো গুণ কেন করছি যদি বলা হয়, আমরা পূর্ণ সংখ্যায় আনবো, তাই 13 দিয়ে কাটলে এটা 7 হয়, এটা 7 দিয়ে কাটলে 13 হয়ে যায়, আর এটা 13 দিয়ে কাটলে আমাদের 7 হয়ে যায়। অর্থাৎ এসে দাঁড়ালো কত আলটিমেট, এইটা এসে দাঁড়ালো 5 13 65, এটা এসে দাঁড়ালো 7 7 49, আর এটা দাঁড়ালো 7 8 56। এবার আমরা কি করব, অ্যালিগেশন করো, 65 আর 56 ই করলে আমাদের 9 হয়ে যায়, 49 আর 56 আমাদের করলে 7 হয়ে যায়। অর্থাৎ অ্যান্সার আমাদের আসবে 7:9 অনুপাতে। যদি মিক্স করা হয় এই দুটোকে, তাহলে আমরা বলবো স্পিরিট আর জলের অনুপাতে 8:5 হবে। ঠিক আছে, দুটো মিশ্রণকে, একটা থেকে 7 আর একটা থেকে 9 অংশ, যদি 7 অংশ 9 অংশ নেওয়া হয় তাহলে 8:5 অনুপাতে হবে। ঠিক আছে, তো এর পরের চ্যাপ্টার আমাদের কি রয়েছে দেখো, এর পরের চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে কি, বর্গমূল ও ঘনমূল। বর্গমূল ও ঘনমূল যে চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারে কি করে করব, এর আগে আমি তোমাদের স্কোয়ার রুট আর আমাদের যে কিউব রুট রয়েছে সেই কিউব রুট রিলেটেড সমস্ত কিছু আমি তোমাদেরকে আলোচনা করেছি, কিভাবে ইজিলি তোমরা কোনো স্কোয়ার নাম্বার বা কোনো সংখ্যার বর্গমূল বা কোনো সংখ্যার ঘনমূল ইজিলি করতে পারো। যারা দেখোনি দেখে নেবে, আমি এখানে ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা এই ভিডিও যারা পিডিএফ নেবে, পিডিএফে ডাইরেক্ট ক্লিক করলেও তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যে কিভাবে তোমরা এগুলো অ্যান্সার করতে হবে, সমস্ত চ্যাপ্টারটা তোমরা পেয়ে যাবে। তো কি দেওয়া রয়েছে আমাদের, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 1470কে ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 1470কে ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি করব দেখো, এই ধরনের প্রশ্ন আমরা 1470 রয়েছে, ভাগ করবে গুণ করবে এইগুলো বললে আমরা নর্মালি কি করব, এটাকে সবসময় কি করব, ওই লসাগু হিসেবে ভেঙে দিতে পারো, বা আমাদের যে লসাগু বলছি সরি বর্গমূল করার যে নর্মাল নিয়ম সেই নিয়মে আমরা করতে পারি। তাহলে আমি ভেঙে দিয়ে করছি প্রথমে একটা, বা তোমরা গসাগু করার নিয়মে করতে পারো। ঠিক আছে, তো ভেঙে দিয়ে করো, দেখো 2 দিয়ে করলে আমাদের কত হয়ে যায়, 2 দিয়ে করলে 7 দুগুণী 14 35, এরপর কত দিয়ে যায় আমাদের দেখছি 5 দিয়ে করলে আমাদের 5 1 5। যখনই বলবে না ভাগ করতে তখন এই নর্মালি ভেঙে নিয়ে করবে। ঠিক আছে, 2 এ 3 23, অর্থাৎ 4 5 20, 5 7 35, আর এইটা আমাদের কত রয়েছে 1 4 7 7 12 3, অর্থাৎ 3 4 12, 3 9 27, আর এটা হলো 7 গুণ 7। এখন আমাদের বলা হয়েছে যে কোন সংখ্যা ভাগ করতে হবে সেখান থেকে। তাহলে আমি দেখতে পাচ্ছি দেখো, আমাদের এর মধ্যে পূর্ণ সংখ্যা মানে পূর্ণবর্গ কোনটা আছে, দুটো 7, মানে কি আমরা যদি রুট করি দুটো 7 থেকে একটা 7 বাইরে বেরোবে, কিন্তু আর এই 2 5 আর 3 একটা একটা করে রয়েছে, এগুলো কি রুটের মধ্যেই থেকে যাবে। যদি আমি রুট করি, যদি 1470কে রুট করি, তাহলে আমি কি বলতে পারবো, যে এইটাকে আমি এইভাবে লিখতে হবে তো আমাকে, যে 2 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 7, তাই তো আমি বলতে পারি দুটো 7 থেকে একটা 7 বেরোবে, কিন্তু বাকি যে এইটা রয়েছে 2 5 3, এই তিনটে আমরা কি রুটের মধ্যেই থেকে যাবে। সুতরাং এই সংখ্যা 2 5 3, এই তিনটে গুণ করলে কত, 5 2 10 আর 3 30, এই 30কে যদি আমরা টোটালটা থেকে ভাগ করে দিই তাহলে কী হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এটাকে যদি ভাগ করে বাদ দিয়ে দিই, তাহলে আমি দেখলাম পড়ে থাকবে কি, রুট 49 পড়ে থাকবে, 7 গুণ 7, তাহলে বাইরে আমাদের 7 আসবে, পূর্ণবর্গ আমাদের একটা সংখ্যা হয়ে যাবে। সুতরাং যে সংখ্যাগুলো একটা করে পড়ে রয়েছে সেগুলোর গুণফল যেটা আসছে সেটাই, অর্থাৎ 5 2 10 আর 3 30, কারণ না হলে এটা কি রুটের মধ্যে থেকে যাবে, এইটাকে আমাদের এখান থেকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে, সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। পরেরটা কী দেওয়া রয়েছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 680 এর সঙ্গে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো কী করে করব, এখানে হলো আমরা নর্মাল যেই নিয়ম শিখেছিলাম 680 621, এখানে আমরা কি করব, আমরা বর্গমূলের নিয়ম অনুযায়ী করব। তা দুটো দুটো করে প্রথমে এই করে দাও, দুটো 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 করে আমরা আলাদা করে দিলাম। এবার আমাদের কাজ কি থাকবে, 68, আমাদের কাছাকাছি সংখ্যা কি 8 8 64 করতে পারি আমরা। তাহলে থাকছে কত 4, এক জোড়া নেমে যাবে, 4 0 6, 8-এর ডবল কত হয়ে গেল 16, 16 দিয়ে আমরা যদি 3 বার করি, 3 4 বেশি হয়ে যায়, দুবার করলে আমাদের কত হয়ে যাচ্ছে, দুবার নিয়ে নাও, দুবার করলে আমাদের 2 দুগুণী 4, 16 দুগুণী 32। নিশ্চয়ই প্রত্যেকে জানো যে কীভাবে এগুলো করতে হয়, আমরা এর আগেও শিখিয়েছি, না জানলে অবশ্যই দেখে নেবে ভিডিওগুলো। 4 আছে 2 হলে, 2 আছে আমাদের 8 হলে, 3 রাখে 4। এবার কি করব, 2 1 নামাবো,
এবারে এটা দিয়ে কী করবো, 82 ডবল কত হয়ে যায়, 2 দুগুণে 4, 16, 164। এবারে এইটাকে যদি আমরা দেখো কবার যায়, আমাদের 8221 আছে, তাহলে আমি যদি 5 বার দিই বেশি হয়ে যায়, 4 বার দিলে 4 16 64, তাহলে 4 বার যাবে। 4 বার যদি দিই দেখো 4 4 16, 6 হাতে 1, 4 4 16, আর যখন বলা হয়েছে যে পূর্ণবর্গ করলে কত যোগ করলে, তখন একটা ডাইরেক্ট করার একটা নিয়ম আছে যে তুমি দেখো তো কতবার, 5 বার করলে বেশি হয়ে যাচ্ছে, 4 বার করলে কম হচ্ছে, তাহলে তুমি ডাইরেক্ট 5 বার নিয়ে নাও, ঠিক আছে। যখন যোগ করতে হবে তাহলে যেইটা এক্সট্রা আমাদের মাইনাস হয়ে নামবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কীভাবে, 5 বার নিয়ে নাও, 4 5 20, 0 হাতে 2, 20 আর 2 22, 2 হাতে আমার 2, 5 16 80 আর 2 82, অর্থাৎ কত রয়েছে, 1 রয়েছে। কত নিলাম আমরা, সরি এখানে 4 লিখেছি ভুল করে, এখানে কি ওইখানে 5 নিয়েছি, মানে এখানেও কি 5ই লিখবো আমরা, 4 5, 5 5 আমাদের কত হয়ে যাবে দেখো, এখানে 5 নিয়েছি মানে কি এখানেও 5 লিখতে হবে, 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে 2, আর 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে 2, আর 5 5 5 16 80 আর 2 82। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর সঙ্গে কত যোগ করতে হবে দেখো, 21, কিন্তু আর যদি 4 যোগ করে দিতাম তাহলে 25 হয়ে যেত, অর্থাৎ আমাদের বিয়োগ করলে কত, -4 আসছে, অর্থাৎ এই 4 কম হয়ে যাচ্ছে এই টোটালটাকে আমাদের পূর্ণবর্গ করার জন্য। সুতরাং এই 4টা দেখো 21 তো রয়েছে, এখানে আর 4 যোগ করলে 25 হয়ে যেত, তাহলে সংখ্যাটা 825-এর বর্গ হয়ে যেত, অর্থাৎ তাহলে আমরা বলতে পারবো পূর্ণবর্গ হয়ে যেত। সুতরাং যোগ কত করতে হবে, দেখলাম -4 আসলো, অর্থাৎ এই +4 যদি করে দিই তাহলে সংখ্যাটা আমাদের কী হয়ে যাবে, পূর্ণবর্গ, অর্থাৎ 4 আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। এইভাবে করতে পারো, না হলে কি করতে, 4 বার বের করে যেটা অবশিষ্ট থাকতো সেইটা থেকে আবার আমাদের কি করতে হতো, এই 1645কে আমাদের বিয়োগ করে তারপরে আমাদের অ্যান্সার আনতে হতো, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে যে 549162 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একই ধরনের প্রশ্ন, সে কী করবো, 549162 দুটো দুটো করে আমাদের এইখানেও ডিভাইড করো, দুটো দুটো দুটো, তাহলে আমাদের 7 7 49, 8 8 64 বেশি হয়ে যায়, 7 7 49, এটা কত থাকছে 591 নামিয়ে দাও, 7-এর ডবল কত হয়ে যাবে 14, 14 দিয়ে আমাদের কত 5 বার গেলে বেশি হয়, 4 বারে 4 14 56 বেশি হয়ে যায়, 4 বারে যাচ্ছে দেখো, 4 দিলে আমাদের 4 4 16, 6 হাতে 1, 4 14 56 রাখে 57, 6 আছে কত হলে 5 হলে হাতে 1, 8 আছে 1 হলে হয়ে গেলো, এবার কত আসবে 62, 74-এর ডবল আমাদের কত হয়েছে 5 হলে হাতে 1, আর 8 আছে 9 হলে 1 হলে, 74-এর ডবল কত 8, আর 7 দুগুণে 14, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একবারই যাবে, একবার দিলে আমাদের কত 1 1, অর্থাৎ 1481। তাহলে এক্সট্রা কত পড়ে রয়েছে দেখো তো, 2 1 হলে 8 আছে কত হলে 8 হলে, অর্থাৎ এই 81 যেটা রয়েছে 81টা আমাদের কি দেখতে পাচ্ছি, আমাদের এক্সট্রা পড়ে রয়েছে, অর্থাৎ এই টোটাল সংখ্যাটা থেকে যদি 81কে বাদ দিয়ে দিই তাহলে সংখ্যাটা কী হয়ে যাবে, 741-এর স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ হয়ে যাবে। সুতরাং সংখ্যাটা কত করতে হবে, আমরা বলতে পারি 81 আমাদের এখান থেকে বাদ দিতে হবে, না হলে পূর্ণবর্গ হবে না, কারণ এই 81 এক্সট্রা পড়ে রয়েছে, এইটা আমাদের এক্সট্রা রয়েছে, ঠিক আছে। আগেরটা কি দেখেছিলাম আমরা, মাইনাস করে দেখেছিলাম, -4 এক্সট্রা হচ্ছে, অর্থাৎ +4 করে দিলেই আমাদের কি অ্যান্সার হয়ে যেত, অর্থাৎ 4 যোগ করে দিলে আমাদের হয়ে যেত। এটা বিয়োগ করতে বলেছি, সুতরাং এই 81 এক্সট্রা পড়ে রয়েছে, এটাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। এর পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, পরের প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, রুট দিয়ে আমাদের কি, রুট 196কে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 14 বাই কি নিচে 7, গুণ রুট 441কে আমরা 21-এর স্কোয়ার, রুট 21/7 গুণ 120 বাই কি 225 মানে 15 স্কোয়ার, অর্থাৎ 15, এটা আমাদের চলে এলো, 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে আমাদের কত 4, 8 হয়ে যাবে, অর্থাৎ 3 দুগুণে 6 8 48, আমাদের অ্যান্সার কত চলে এলো, অ্যান্সার চলে এলো 48, অর্থাৎ এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 48 আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হলো 48, জাস্ট কী করলাম, একদম ইজি প্রশ্ন, যে এগুলো কী হলো, এর বর্গমূল করলাম, 196 মানে কি 14 স্কোয়ার, একটা 14 বাইরে চলে এলো, এটা 21 স্কোয়ার থেকে 21 বাইরে এলো, এটা 15 স্কোয়ার থেকে 15 বাইরে চলে এলো, যেহেতু বর্গমূল রয়েছে দুটো থেকে একটা করে আমাদের বাইরে চলে আসে। পরেরটা কি রয়েছে দেখো, এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু এবার দিতে পারে, এবার এসআই বা তোমাদের যে ডব্লিউবিপির এক্সাম দেবে বা পিএসসির অন্যান্য এক্সামে, ভালো প্রশ্ন, ইজি প্রশ্ন, কিন্তু আমরা কি করব, একদম ভিতর থেকে কাজ স্টার্ট করব। প্রথমে কি রয়েছে আমাদের, রুট
10 প্লাস রুট 25 প্লাস রুট 108 প্লাস রুট 154 প্লাস রুট 225। তো আমরা কী করবো, একদম ভিতরে যেটা রয়েছে একা পড়ে সেটাকে প্রথমে করব। তা রুট 225 মানে কি 15 স্কোয়ার, সেখান থেকে কত বেরিয়ে যাবে আমাদের 15। এর সঙ্গে কি রয়েছে, এর সঙ্গে যোগ করতে বলেছে, যোগ করলে কি হবে, তাহলে এইটা ইকুয়াল টু আমাদের 225 কী হলো 15 হলো, তাহলে 15টাকে 154-এর সঙ্গে যোগ করলে আমাদের কত হয়ে যায় দেখো তো 169, তাই তো। এই 169 কি আবার রুটের মধ্যে রয়েছে, এই যে রুটের মধ্যে রয়েছে, তাহলে 169কে রুট করলে আমাদের বাইরে কত চলে আসে 13 চলে আসে, তাই তো। রুট 169 মানে কি 13 স্কোয়ার, 13 বাইরে চলে আসে। এই 13টা আবার কী হলো, তাহলে এইটুকু কাজ আমাদের হয়ে গেছে, এইটুকু 13 এলো, 13টা আবার এই 108-এর সঙ্গে কী আছে যোগ আছে, তাহলে 108 আর 13 কী হয়ে যায় 121 হয়ে যায়। সেই 21-এর কি আবার রুট রয়েছে, এই রুটের মধ্যে 121 মানে কত, বাইরে আমাদের কত চলে আসবে 11 চলে আসবে। সেই 11টা আবার কী হবে 25-এর সঙ্গে যোগ রয়েছে, তাহলে 25 আর 11 কত হলো 36 হলো। 36-এর রুট করলে আমাদের বাইরে কত চলে আসে 6, সেই 6 আবার এই 10-এর সঙ্গে যোগ করলে আমাদের কত হয়ে যায় 16, 16-র যদি রুট করি আমাদের অ্যান্সার কত আসে 4 চলে আসে, ঠিক আছে। 16 রুট করলে আমাদের লাস্ট 16 রুট দেখো 16, এইটা 10 আর 6 16 হলো, তারও রুট রয়েছে, সুতরাং 16-র এইটা অ্যান্সার আমাদের 4 চলে এলো। তার অ্যান্সার আমাদের কোনটা হলো এ, যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো, একদম ইজি। এই পাশ থেকে আমরা কি করব, ধীরে ধীরে করতে করতে যাব, একদম ভিতরের ব্র্যাকেট থেকে স্টার্ট করব পরপর জাস্ট। কখনো 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 মাইনাস চিহ্ন দিতে পারে, যোগ দেওয়া থাকলে যোগ, আমার যোগ দেওয়া আছে যোগ করলাম, আর যদি মাইনাস দেওয়া থাকতো বিয়োগ করতাম, ঠিক আছে। তো এরপরেরটা কী দেওয়া রয়েছে, 120 থেকে 300-র মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে 120 থেকে 300-এর মধ্যে বলা হয়েছে, তাহলে আমি কি করব 120-র কাছাকাছি, 120-র পরে কোন সংখ্যাটা আছে দেখো তো, যেটা পূর্ণবর্গ সংখ্যা, আমি বলতে পারি কাছাকাছি সংখ্যা 121 আছে। 121-কে আমরা কি লিখতে পারি 11 স্কোয়ার, তাই তো। তাহলে আর 300-র কাছাকাছি সংখ্যা কত আছে দেখো তো, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 17 স্কোয়ার অর্থাৎ 289, 18 স্কোয়ার করলে আমাদের কত বেশি হয়ে যেতে, তার মানে আমি বলতে পারি 17 স্কোয়ার এইটা। তাহলে কটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা আছে, আমি বলতে পারি 11 থেকে 17 পর্যন্ত যে কটা, তাহলে কটা হয়ে যায়, তাহলে 11 থেকে 17 পর্যন্ত টোটাল কটা, 7টা সংখ্যা আছে, যেগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ অ্যান্সার সি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। 11কেও কাউন্ট করলাম, কারণ 11 120-র পরেই 121 নম্বর যেটা রয়েছে, 121 মানে 11 স্কোয়ার, আর 289 মানে কত 17 স্কোয়ার, 18 স্কোয়ার করলে 324, পার হয়ে যাচ্ছে 300, সেজন্য ওই 18কে আর নিলাম না। তাহলে 11 থেকে 17 পর্যন্ত টোটাল এই 60টা সংখ্যা আছে, কটা সংখ্যা 60টা সংখ্যা হচ্ছে, যেগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেওয়া হয়েছে যে এই বর্গমূল কত অঙ্কের সংখ্যা, অর্থাৎ এটা বর্গমূল করতে বলেনি, বলা হয়েছে যে এটা যদি বর্গমূল করি কত অঙ্কের সংখ্যা হবে। কি করব আমরা, কাউন্ট করো দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কটা দেখলাম আমরা, কাউন্ট করো আরেকবার। 1 2 3 4 4 4 আর 4 8, 3 4 12টা, তাহলে 12টা। তাহলে বর্গমূল কী হয়ে যাবে, বর্গমূল সবসময় দেখো টোটাল সংখ্যা যদি 12টা হয়, অর্থাৎ জোড় সংখ্যক সংখ্যা হয়, তার অর্ধেক সংখ্যা কী হয়ে যায় আমাদের বর্গমূলের সংখ্যা, অর্থাৎ এখানে 12টা সংখ্যা আছে, অর্থাৎ বর্গমূল যেটা হবে সেটা 6 অঙ্কের সংখ্যা হবে, ঠিক আছে। যদি এখানে আমাদের 12 না হয়ে 11 হতো, তবুও আমাদের 6 অঙ্ক। যদি বিজোড় সংখ্যক, দেখো এখানে 12 কি আমাদের জোড় সংখ্যক, ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করে দিলাম, 6টা হলো। এখন যদি বিজোড় সংখ্যক, কথার কথা এখানে 13টা সংখ্যা থাকতো, তাহলে কী করতাম, 13-র সঙ্গে 1 যোগ করে বাই 2 করতাম আমরা, অর্থাৎ 7টা হতো, ঠিক আছে। এটা মনে রাখবে কিন্তু, যদি 13টা থাকতো, যেহেতু নেই আমি জাস্ট বলে দিলাম যে 13টা বা 11টা থাকলে, যদি বিজোড় সংখ্যক থাকে 1 যোগ করে তারপরে কী করবে বাই 2 করে দেবে, যতটা হবে ততগুলো সংখ্যা হবে বর্গমূল বের করতে বলেনি, ঠিক আছে। এরপর কি দেওয়া রয়েছে আমাদের, এরপর দেওয়া রয়েছে যে এই সংখ্যাটাকে বর্গমূল করতে। তো দেখো আমরা ফার্স্ট কি করব, আমাদের বর্গমূল করতে হবে 24025, তাহলে আমরা কি বলতে পারি, শেষে 5 আছে মানে কত, দেখো আমি তোমাদেরকে এটা একদম লিখে করাচ্ছি, লিখে করানো যদিও টাইম ফালতু নষ্ট, তবুও আমি করাচ্ছি। 7956, এগুলো তো আমি অলরেডি করেছি আমাদের চ্যানেলে, প্রত্যেকে জানো যে কীভাবে এগুলো করতে হয়, তবু করে দিচ্ছি একটা। এর বর্গমূল বের করতে বলা হয়েছে, তো আমরা কি করব, ফার্স্ট এইটার বর্গমূল বের করি। তাহলে কি আছে, 5 আছে শেষে, তার মানে আমাদের লাস্ট সংখ্যা কি হবে 5 হবে, দুটো ঘরকে বাদ দিয়ে দিই। এবার কাছাকাছি 240-এর কাছাকাছি সংখ্যা কোনটা আছে দেখো তো, 225, 15 স্কোয়ার 16 স্কোয়ার করলে 256, বেশি হয়ে যাচ্ছে, তাহলে কাছাকাছি সংখ্যা 15, অর্থাৎ সংখ্যাটা এসে দাঁড়ালো কত, এই টোটালটার বর্গমূল দাঁড়ালো 155 প্লাস। এবার যদি এইটাকে করি তাহলে আমাদের কত আসে দেখো, √17956 যদি এটাকে করি,
তাহলে আমি কি বলতে পারি, শেষে 6 আছে, 6 আছে, হয় 4 হবে, না হলে 6 হবে। এবার দুটো সংখ্যাকে বাদ দিয়ে দাও, 179 কাছাকাছি সংখ্যা 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার বেশি হয়ে যাচ্ছে, তাহলে 13 গুণ 14 ইকুয়াল টু আমাদের কত হয়ে যায়, যদি 13 গুণ 14 করি আমাদের হয়ে যায় 182। এখন সংখ্যাটা 179 রয়েছে মানে কম, ছোট, সুতরাং ছোট সংখ্যাটা হবে, অর্থাৎ সংখ্যাটা আসবে কি 13 সঙ্গে ছোট সংখ্যা অর্থাৎ 134, অর্থাৎ এটা 134 এর যোগ করলে আমাদের কত হয়ে যায়, তারও আবার রুট রয়েছে দেখো, তাহলে 5 আর 4 9, 5 আর 3 8, আর 2 289, রুট 289 মানে বাইরে কত আসবে আমাদের 17, অর্থাৎ কোনোটি নয় যেটা, এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে কীভাবে বর্গমূল করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর প্রশ্ন, যখনই তোমরা ইজি ট্রিক জানবে বর্গমূলে, এই প্রশ্ন করতে জাস্ট 10 সেকেন্ডের বেশি টাইম লাগবে না তোমাদের, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের গ্রুপ ডি এবং এনটিপিসি যে কোর্স আমরা তোমাদেরকে করাচ্ছি, 60 দিনের একটা কোর্স আমাদের চলছে গ্রুপ ডি এবং এনটিপিসির, তার আমাদের দেখবে জেনারেল সায়েন্স, অঙ্ক, রিজনিং এবং লাইভ টেস্টও চলছে, সেগুলো প্রত্যেকে কিন্তু অ্যাটেন্ড করো এবং প্রত্যেকে দেখো। আমরা যে ম্যাথ, রিজনিং আর জেনারেল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করাচ্ছি সেখানে। 60 দিনের আমাদের একটা কোর্স চলছে, অলরেডি আমাদের দেখবে 17 থেকে 18 দিনের ক্লাস হয়ে গেছে, তারপরে ক্লাসগুলো আমাদের কন্টিনিউ হবে, চলছে এখন, সেজন্য অবশ্যই দেখে নেবে। আর তাছাড়া আমাদের যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে, সিম্পলিফিকেশান, রিজনিং, ফিজিক্স, যা করিয়েছি, নাম্বার সিস্টেম, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা আলাদা আলাদাভাবে টাইপ ধরে ধরে করিয়েছি, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। যারা পিডিএফ ডাউনলোড করবে ডাইরেক্ট এইগুলোর উপরে ক্লিক করলেও তোমরা এইগুলো দেখতে পারবে, ঠিক আছে? ডাইরেক্ট ক্লিক করে দেখতে পারো, ক্লিক করলেও তোমরা ডাইরেক্ট আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলে প্রথম হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে অবশ্যই জয়েন করে নাও, প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করো। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টুইটারে আমাদের সাথে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে আমাদের সাথে কিন্তু অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও। আর আজকের ভিডিওতে আমরা টার্গেট রেখেছি যে 500 লাইকস, এটা কমপ্লিট করা কিন্তু তোমাদের দায়িত্ব। টার্গেটটা কিন্তু আমরা প্রত্যেক দিন একটা করে টার্গেট রাখি, সেটা তোমরা অবশ্যই কমপ্লিট করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, গুড নাইট।